আসসালামু আলাইকুম। আমি ডক্টর হুমায়ুন হোসেন আবির। এফসিপিএস পার্ট 2 ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। এখন ঢাকা মেডিকেল কলেজে ডিউটি করতেছি। তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে রেনাল সিস্টেমের উপর। এটা হচ্ছে এফসিপিএস বা এমএস বোথ সব এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। দেখা যায় এখান থেকে অনেক বেসিক কোশ্চেন থাকে, যেগুলো সরাসরি অনেক সময় এখান থেকে সরাসরি কোশ্চেন থাকে, আবার দেখা যায় এখান থেকে ইনডাইরেক্টলি কোশ্চেনও থাকে। কারণ এর সাথে দেখা যায় বডি ফ্লুইডের সাথে রিলেশন আছে, হরমোন চ্যাপ্টার যেটার সাথে রিলেশন আছে। তো এটার সাথে কমিউনিকেট করে বিভিন্ন ধরনের এসবিএ বা হচ্ছে এমসিকিউ এখান থেকে তৈরি করা যায়। তো যে কোনোভাবে যে কোনো এক্সামের জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো আহ, যেগুলো যদি আমরা দেখি কোশ্চেনগুলো, তাহলে কোশ্চেনে আমাদের আচ্ছা, ফার্স্ট কোশ্চেন যেটা সেটা হলো ভ্যাসোপ্রেসিন সিক্রেশন ইনক্রিজড ইন। অ্যাকচুয়ালি ভ্যাসোপ্রেসিন জিনিসটা কি? ভ্যাসোপ্রেসিন মানে যেটা হচ্ছে ভ্যাসেলকে প্রেস করবে, তার মানে ভ্যাসেলকে যেটা হচ্ছে কম্প্রেস করবে। কম্প্রেস করা মানে স্কুইজ করা। তো এটার আরেকটা নাম পরীক্ষা অনেক সময় ভ্যাসোপ্রেসিন দিয়েও থাকতে পারে, অথবা দেওয়া থাকতে পারে হচ্ছে অ্যান্টি ডায়রিউটিক হরমোন, এটাও দেওয়া থাকতে পারে। তো দুইটা একই জিনিস। তো কনফিউজ করার জন্য বা অনেক সময় দেখা যায় অনেক প্রেশারের ভিতরে এরকম নাম চেঞ্জ করে দিলে আমাদের জন্য ওই ইনস্ট্যান্ট বুঝতে একটু অসুবিধা হয়। তো ভ্যাসোপ্রেসিন সিক্রেশন ইনক্রিজড ইন। তো কোন কোন ক্ষেত্রে আমাদের ভ্যাসোপ্রেসিন গুলো মেইনলি সিক্রেশন হবে বা এডিএস হরমোনটা আমাদের সিক্রেশন হবে? মেইনলি আমরা যদি এটা দেখি একটা স্লাইডে, যে ইনক্রিজড হয় হচ্ছে প্লাজমা অসমোলারিটি যদি বাড়ে, ব্লাড ভলিউম যদি কমে যায়, ব্লাড প্রেশার যদি কমে যায়, নাউসিয়া, হাইপক্সিয়া, ড্রাগ যেমন আছে মরফিন, নিকোটিন, সাইক্লোফসফামাইড, এগুলো হচ্ছে অ্যান্টি ডায়রিটিক হরমোন যেটা বা ভ্যাসোপ্রেসিন, এটার সিক্রেশনটা ইনক্রিজ করে। আর ডিক্রিজ করে হচ্ছে যেগুলো সেগুলো প্লাজমা অসমোলারিটি যদি কমে যায়, ব্লাড ভলিউম যদি বেড়ে যায়, ব্লাড প্রেশার যদি বেড়ে যায়। এছাড়া কিছু ড্রাগস যেমন হচ্ছে অ্যালকোহল, ক্লোনিডিন, তারপর হচ্ছে হ্যালোপিরিডল, এগুলো হচ্ছে ডিক্রিজ করে। এখন প্লাজমা অসমোলারিটি জিনিসটা আসলে কি? অসমোলারিটি বলতে আমরা যেটা বুঝি মেইনলি আমাদের এক কথা বলতে গেলে যে আমার ফ্লুইডের ভিতরে যে সোডিয়াম, পটাশিয়াম, গ্লুকোজ, এগুলা তো এগুলো যদি এর ভিতরে যখন থাকে, এগুলোর কনসেন্ট্রেশন যদি এটা বেশি থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অসমোলারিটি হাই। আর যখন এর কনসেন্ট্রেশনটা কমে যাবে তখন বলবো আমরা এটাকে লো অসমোলারিটি। তাহলে আমাদের বডিতে যদি আমরা ব্লাডের সাথে যদি বিভিন্ন ধরনের প্রোটিন, যদি প্রোটিনের পরিমাণ বা আদার যে ইলেকট্রোলাইট যেগুলো আছে, সোডিয়াম, পটাশিয়াম, এগুলার সাবস্টেন্সের পরিমাণ যদি বেশি থাকে, সেটাকে আমরা বলবো অসমোলারিটিটা বেড়ে গেছে। ব্লাডে অসমোলারিটি বেড়ে যাওয়া মানে হচ্ছে ব্লাডে ফ্লুইডের থেকে আমার যে ইলেকট্রোলাইটস বা প্রোটিন, এগুলোর পরিমাণটা হচ্ছে বেড়ে যাওয়া। তো তখন এর মানে হচ্ছে ব্লাড কনসেন্ট্রেশনটা তখন হচ্ছে বেশি হয়ে যাওয়া। এখন এই অবস্থায় ব্লাড কনসেন্ট্রেশন যখন বেশি হয়ে যাবে, তখন আমাদের কি করতে হবে? কনসেন্ট্রেশনটা রেশিওটা সমান করার জন্য বেশি পরিমাণ হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন সিক্রেশন হবে। এই অ্যান্টি ডায়াবেটিক হরমোন আবার তখন কি করবে? কিডনিতে হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ায় দিবে। ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়াইলে পরে যে পরিমাণ আমার যে অসমোলাইটি যেটা বেড়ে গেছিল, সেই অসমোলাইটিটা আবার হচ্ছে নিউট্রালাইজ হয়ে যাবে, যেটাকে আমরা হচ্ছে হোমিওস্ট্যাসিস মেকানিজমের মধ্যে আমরা ইনক্লুড করি। আবার ব্লাড ভলিউম যদি কমে যায়, দেখা যায় অনেক সময় ডায়রিয়ার কারণে অথবা দেখা যায় ভমিটিং এর কারণে বা অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণে, ট্রমার কারণে যদি ব্লাড লস হয়, সেক্ষেত্রেও দেখা যায় ব্লাড ভলিউম হচ্ছে কমে যায়। সেক্ষেত্রেও কিন্তু এই সিস্টেম এডিএইচ হরমোনের সিক্রেশনটা হচ্ছে বেড়ে যাবে। ব্লাড প্রেশার যদি কমে গেলে, তো এডিএইচ আরেকটা কাজ কিন্তু হচ্ছে ব্লাড প্রেশার হচ্ছে বাড়ানো। আমাদের যখনই হচ্ছে ব্লাড প্রেশারটা কমে যায়, তখনই কিন্তু আমাদের এই মেকানিজম গুলো চালু করতে হবে, যে আমাদের এডিএইচ সিক্রেশন। এর সাথে আরো একটা আছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। সেখানে হচ্ছে অ্যালডোস্টেরনও আমাদের এই মেকানিজমে কাজ করে। বাট অ্যালডোস্টেরনের কাজের সাথে এটার কাজ হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে অ্যালডোস্টেরন হচ্ছে সোডিয়ামের উপরে মেইনলি হচ্ছে কাজ করবে। আমরা জানি হচ্ছে অ্যালডোস্টেরন হচ্ছে মেইনলি এটা হলো সোডিয়াম রিলেটেড। আর যদি অ্যান্টি ডায়ুরেটিক হরমোন বা এডিএইচ এর কথা যদি আমরা বলি, তাহলে এডিএইচ হচ্ছে এখানে সোডিয়াম না, এখানে শুধু হচ্ছে এটা ওয়াটারকে হচ্ছে রিঅ্যাবজর্ব করবে। ঠিক আছে? তো এই দুইটার হচ্ছে এখানে মেইনলি ডিফারেন্স। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে কোনগুলা হচ্ছে আমাদের অ্যান্টি ডায়ুরেটিক হরমোন সিক্রেশনটা বাড়াবে, আর কোনগুলো হচ্ছে অ্যান্টি ডায়ুরেটিক সিক্রেশনটা হচ্ছে কমাবে। তো এখানে ডিক্রিজ হচ্ছে সেম ভাবে, প্লাজমা অসমোলারিটি যদি কমে যায়, অসমোলারিটি কমে গেল, তার মানে কি? আমার এডিএস সিক্রেশনটা হচ্ছে কমে যাবে। এডিএস সিক্রেশন কমা মানে হচ্ছে আমার ইউরিনের পরিমাণটা হচ্ছে তখন বেড়ে যাবে। মানে ইউরিন থেকে অনেক পরিমাণ হচ্ছে ফ্লুইড যেগুলো আছে, সেগুলো ইউরিনের মাধ্যমে বডি থেকে এক্সক্রিয়েট হবে। আর ব্লাড ভলিউম যখন বেড়ে যাবে, তার মানে আমার এক্সক্রিয়েট করতে হবে ফ্লুইড বেশি। তা এই জন্য হচ্ছে এডিএস হরমোন সিক্রেশন কমে যাবে। ব্লাড প্রেশার যখন বেড়ে যাবে, তখন আমার এডিএস হরমোন সিক্রেশনটা কমে যাবে, কারণ ব্লাড প্রেশার তখন নিউট্রাল করার জন্য বা ওইটা এই হোমিওস্টেসিস করার জন্য। তো এখানে আমরা ভ্যাসোপ্রেসিন সিক্রেশন ইনক্রিজ দিন। তো আমরা আগের ইয়া থেকে যদি দেখি, তাহলে এটা আমরা হাইপক্সিয়াতে হচ্ছে ভ্যাসোপ্রেসিন বা এডিএস সিক্রেশনটা বাড়ে হাই ব্লাড প্রেশার।
হাই ব্লাড প্রেশারে হচ্ছে কখনোই বাড়বে না, হাই ব্লাড প্রেশার হচ্ছে কমবে। আর লো প্লাজমা অসমোলারিটির ক্ষেত্রে ব্লাড প্রেশারটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কখনোই বাড়বে না, এটা হচ্ছে কমবে, অ্যালকোহলেও কমবে এবং হাই ব্লাড ভলিউম, তো এখানে হচ্ছে কমবে, তো সবগুলো এখানে কমবে, তো এগুলো ফলস, শুধু হচ্ছে হাইপক্সিয়া হচ্ছে এখানে ট্রু। তো এই চারটা আমাদের মনে রাখতে হবে। সেকেন্ড কোশ্চেন, হুইচ আর দ্য ফাংশন অফ অ্যাঞ্জিওটেনসিন টু। আচ্ছা, অ্যাঞ্জিওটেনসিন টু, এখন এটা বোঝার জন্য আগেরটার সাথে একটা রিলেশন আছে, যে অ্যাঞ্জিওটেনসিন টু এর যে মেকানিজমটা সেটা হচ্ছে টোটাল ফুল মেকানিজম হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। তো রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম টোটাল মেকানিজমটা একসাথে হচ্ছে কাজ করে। তো এইটার কাজও হচ্ছে আগের কোশ্চেনটার মতো, যেমন অ্যান্টি ডায়াবেটিক হরমোন যেভাবে কাজ করতো, ব্লাডের যখন অসমোলারিটি যখন বেড়ে যাবে, বা ফ্লুইডের পরিমাণটা যখন কমে যাবে, অর্থাৎ ব্লাড কনসেন্ট্রেশনটা যখন বাড়বে, তখনই আমাদের বডিতে এই মেকানিজমটা স্টার্ট হবে। তো এই মেকানিজমে যেটা কাজ করবে এটা হলো সোডিয়াম রিটেনশন করবে, মানে সোডিয়াম রিটেনশন করবে। এখন সোডিয়ামের একটা কাজ হচ্ছে ফ্লুইড হচ্ছে অ্যাবজর্ব করা, ফ্লুইড হচ্ছে কিডনি থেকে হচ্ছে এক্সক্রিয়েট করতে দিবে না, তার মানে হচ্ছে ফ্লুইড বেশি রিঅ্যাবজর্পশন করবে, প্লাস হচ্ছে বডিতে সোডিয়ামও থাকবে। কিন্তু এডিএইচ এর ক্ষেত্রে কিন্তু সোডিয়াম ছিল না, শুধু হচ্ছে ওখানে ফ্লুইড রিঅ্যাবজর্ব করতো। তো আমরা এখানে এক্সপ্লানেশনও সেম, যদি হুইচ আর দ্য ফাংশন অফ অ্যাঞ্জিওটেনসিন টু, এটা ডিক্রিজ অ্যালডোস্টেরন সিক্রেশন। আচ্ছা, ইনহিবিশন অফ থার্ড সেন্টার, ইনক্রিজ সিক্রেশন অফ ভ্যাসোপ্রেসিন, ইনক্রিজ এএনপি, এএনপি নাটিউরেটিক পেপটাইড, ডাইলেটস ডাইলেটস ইফারেন্ট ডায়টারিয়াল। আচ্ছা, এখানে যদি আমরা দেখি তাহলে মেইনলি মেকানিজমের সাথে এর সাথে রিলেটেড হচ্ছে ডিক্রিজ অ্যালডোস্টেরন সিক্রেশন। এখন আমাদের এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন, এই যে সিকোয়েন্সটা, এখন এখানে একটা নেগেটিভ নেগেটিভ ফিডব্যাক হিসেবে ওখানে একটা কাজ করে। নেগেটিভ ফিডব্যাক জিনিসটা কি? ফিডব্যাক হচ্ছে হোমিওস্টেসিস মেনটেন করার জন্য আমরা যখন রেনিন সিক্রেশন করাবে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনকে, অ্যাঞ্জিওটেনসিন থেকে পরবর্তীতে আসবে হচ্ছে অ্যালডোস্টেরন। মানে এখানে মেকানিজমটা হচ্ছে এরকম, যে ফার্স্টে আসবে হচ্ছে রেনিন, রেনিন থেকে আসবে হচ্ছে, রেনিন মেইনলি হচ্ছে কাজ করবে অ্যাঞ্জিওটেনসিনোজেনের উপরে, যেটা অ্যাঞ্জিওটেনসিনোজেনের উপরে কাজ করে, এটা করবে অ্যাঞ্জিওটেনসিন ওয়ানকে অ্যাঞ্জিওটেনসিন ওয়ানে কনভার্ট করবে। এই অ্যাঞ্জিওটেনসিন ওয়ানের উপরে আবার কাজ করবে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, এসিই, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, এটার উপরে কাজ করে, এটাকে আবার হচ্ছে তৈরি করবে অ্যাঞ্জিওটেনসিন টু, এভাবে হচ্ছে আসবে। আমি এর সংক্ষেপে লিখবো অ্যাঞ্জিওটেনসিন টু। তাইলে মেইনলি রেনিন আমাদের মনে রাখতে হবে, রেনিনটা হচ্ছে সিক্রেশন হয় কিডনি থেকে, আর অ্যাঞ্জিওটেনসিনোজেন এটা সিক্রেশন হয় হচ্ছে আমাদের লিভার থেকে, দুইটা কিন্তু আলাদা। রেনিন সিক্রেশন হয় কিডনি থেকে, আর অ্যাঞ্জিওটেনসিনোজেনটা সিক্রেশন মানে ফরমেশন হয় মেইনলি লিভার থেকে। তো রেনিনটা অ্যাঞ্জিওটেনসিনের উপর যখন এটার উপর যখন কাজ করে, তখন এই অ্যাঞ্জিওটেনসিনকেও কনভার্ট করে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন ওয়ানে কনভার্ট করে। আবার অ্যাঞ্জিওটেনসিন ওয়ানের উপরে আবার আমাদের লাংস থেকে প্রডিউস হয় অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, একটা এনজাইম, এটা আবার হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন ওয়ানের উপর কাজ করে, অ্যাঞ্জিওটেনসিন ওয়ানকে অ্যাঞ্জিওটেনসিন টু তে কনভার্ট করে। এই অ্যাঞ্জিওটেনসিন টুই আমাদের জন্য ব্লাড প্রেশার বাড়ানোর জন্য মেইন ভূমিকা পালন করে। এই অ্যাঞ্জিওটেনসিন টু পরবর্তীতে হচ্ছে কিডনিতে গিয়ে আবার কিডনি হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে, তখন সেখান থেকে আবার হচ্ছে মিনারেল কর্টিকয়েডস সিক্রেশনটা বাড়ে, যেমন অ্যালডোস্টোন হরমোন সিক্রেশনটা বাড়ে। এই অ্যালডোস্টোনই হচ্ছে পরবর্তীতে আমার সোডিয়াম রিটেনশন করে, সোডিয়াম রিটেনশন করে হচ্ছে আমাদের ব্লাড প্রেশার বা ব্লাড ভলিউমটা হচ্ছে বাড়ায়। তো এই মেকানিজমের উপরে যদি আমরা ইয়া করি, তাহলে এখানে দেখবো যে ডিক্রিজ অ্যালডোস্টেরন সিক্রেশন, কারণ অ্যাঞ্জিওটেনসিন টু কখনোই হচ্ছে ডিক্রিজ করে না, অ্যালডোস্টেরন সিক্রেশনটাকে ইনক্রিজ করে, তো এটা হচ্ছে ফলস। ইনহিবিশন অফ দ্য থার্ড সেন্টার, সাথে সাথে আরেকটা কথা, যে অ্যাঞ্জিওটেনসিন টু যখন আমাদের ব্লাডে চলে আসবে বা অ্যালডোস্টেরনের সিক্রেশনটা যখন বাড়বে, তখন এর সাথে সাথে কিন্তু আমাদের এই এই হরমোনের স্টিমুলেশনের কারণে আমাদের কিন্তু থার্ড সেন্টারটাও স্টিমুলেশন হবে। তো যখন আমাদের পানির পিপাসা লাগে, আমরা তখন আবার ফ্লুইড ফ্লুইড আমাদের তখন ইনটেকের জন্য আমাদের একটা স্টিমুলেশন চলে আসে। তারপর এই জন্য এটা হচ্ছে ইনহিবিশন, এটা স্টিমুলেশন অফ থার্ড সেন্টার, ইনক্রিজ সিক্রেশন অফ ভ্যাসোপ্রেসিন। আচ্ছা, অ্যাঞ্জিওটেনসিন টু এর আরেকটা ইফেক্ট আছে, অ্যাঞ্জিওটেনসিন নিজেও যখন ওয়াটার রিটেনশন করার জন্য কিডনিতে অ্যালডোস্টোনের মাধ্যমে যখন ওয়াটার রিটেনশন, সাথে সাথে ও অ্যান্টি ডায়ুরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন এটারও স্টিমুলেশন করে দিবে। সুতরাং এটাও হচ্ছে সিক্রেশনটা হচ্ছে বাড়বে, সুতরাং এটা হচ্ছে ট্রু। ইনক্রিজ এএনপি সিক্রেশন, এএনপি সিক্রেশনটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন টু মানে এইগুলার হচ্ছে টোটালি উল্টা।
নাট্রিউরেটিক পেপটাইডের কাজ কি? আমাদের যখন আগে যেমন বললাম, যখন আমাদের ব্লাড ভলিউমের পরিমাণটা হচ্ছে কমে যাবে, তখন আমার কি করতে হবে? ব্লাড ভলিউমটা বাড়াতে হবে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম কাজ করবে, অথবা অ্যান্টি ডায়োটিক হরমোন এগুলো কাজ করবে। আর নাট্রিউরেটিক পেপটাইডের কাজটা হচ্ছে এর উল্টা। যখন আমাদের ব্লাড ভলিউমটা বেড়ে যাবে, তখন এটারে কমানোর জন্য আমাদের কিডনি অনেক পরিমাণ হচ্ছে ওয়াটার এক্সক্রিয়েট করবে। তো এটা এই জন্য এটা হবে ডিক্রিজ হবে এনপি সিক্রেশন। ডাইলেস ইফারেন্ট আর্টারিওল, ইফারেন্ট আর্টারিওল ডাইলেসে এটা না, এখানে হচ্ছে ইফারেন্ট আর্টারিওলটা যদি এখানে হচ্ছে ডাইলেস না লিখে এখানে যদি লেখা হতো যে ইফারেন্ট কনস্ট্রিক যদি লেখা হতো, তাইলে হচ্ছে এটা ইয়াটা অ্যাঞ্জিওটেনসিন 2 এর যে মেকানিজমটা, যে ওয়াটার রিটেনশনে হেল্প হইতো। তাহলে এখানে মেইনলি 2টা হচ্ছে ইনক্রিজ সিক্রেশন অফ হচ্ছে ভ্যাসোপ্রেসিন। আচ্ছা, হুইচ ওয়ানস আর কারেক্ট? এখানে কিছু হচ্ছে স্পেসিফিক এবং কিছু বেসিক কনসেপশন এখানে দেয়া আছে। যেমন প্রোটিনস ইন ইউরিন, ইউরিনে যদি প্রোটিন থাকে সেটাকে আমরা হেমাচুরিয়া না, ইউরিনে যদি প্রোটিন থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রোটিন ইউরিয়া। স্টপেজ অফ ইউরিন ফর্মেশন, স্টপেজ অফ ইউরিন ফর্মেশন এটা হলো অ্যানিউরিয়া। ঠিক আছে। ইনক্রিজ ইউরিনারি আউটপুট, ইউরিনারি আউটপুট যদি হচ্ছে ইনক্রিজ করে সেটাকে আমরা বলবো পলিউরিয়া বলবো আর কি। আরবিসি ইন ইউরিন, আরবিসি ইউরিনে আরবিসি থাকলে এটাকে আমরা বলবো হচ্ছে হেমাচুরিয়া। এক্সেস গ্লুকোজ ইন ইউরিন, এটাকে বলে গ্লুকোজ ইউরিয়া, নট নট গ্যালাক্টোসেমিয়া। সেখানে ট্রু হচ্ছে বি নাম্বার কোশ্চেনটা, স্টপেজ অফ ইউরিন ফর্মেশন অ্যানিউরিয়া। এটা কিন্তু খুব বেসিক, অনেক সময় দেখা যায় ট্রু ফলসও থাকতে পারে, অথবা এর থেকে যে কোনো এসবিও তৈরি করে দিতে পারে একটা ক্লিনিক্যাল ফিচার অ্যাড করে। ওকে, তারপর অ্যান্টি ডায়াবেটিক হরমোন অ্যাক্টস অন, অ্যান্টি ডায়াবেটিক হরমোন মেইনলি হচ্ছে কোন রেন ওই কিডনির বিশেষ করে রেনালের কোন জায়গাটার উপরে স্পেসিফিক কাজ করে আর কি। আর এখন আমরা যদি দেখি অ্যান্টি ডায়াবেটিক হরমোন কই কাজ করে, এটা মেইনলি আমাদের মনে হবে অ্যান্টি ডায়াবেটিক হরমোন অ্যাকচুয়ালি ডিস্টাল কনভলিউটেড টিউবিউল বা ডিস্টাল কালেক্টিং ডাব বা কালেক্টিং টিউবিউল, এই জায়গাটাতেই হচ্ছে মেইনলি অ্যান্টি ডায়াবেটিক হরমোন হচ্ছে কাজ করে। এটা এসবি এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, অথবা ট্রু ফলস এর জন্য তো এভাবে আসতে পারে যে অ্যান্টিডাইরেটিক হরমোন মেইনলি অ্যাক্টস অন, দেখা যাচ্ছে প্রক্সিমাল টিউবিউল না প্রক্সিমাল টিউবিউল, ভ্যাসারেক্টাল লুপ অফ হেনলি, আর্লি ডিস্টাল টিউবিউল, আর্লি ডিস্টাল লেট ডিস্টাল টিউবিউল, অ্যাফারেন্ট আর্টারি কোনো জায়গায় না, এটা হবে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, অথবা হচ্ছে কালেক্টিং টিউবিউল, এই জায়গায় হচ্ছে মেইনলি কাজ করবে অ্যান্টিডাইরেটিক হরমোন। ইন নর্মাল হেলদি পিপল ইউরিনারি, এখানে কিছু বেসিক কনসেপশন, যেমন স্পেসিফিক গ্রাভিটি, ইউরিন স্পেসিফিক গ্রাভিটি, অসমোলারিটি রেঞ্জ, কালার ইজ ডিউ টু স্মল কোয়ান্টিটিজ বাইল পিগমেন্টস, পিএইচ ফল অ্যাজ ডায়েটারি প্রোটিন রাইজেস, ক্যালসিয়াম এক্সক্রিট ইন এক্সিস বাই দ্য প্যারাথর্মন। আচ্ছা, এখানে যদি আমরা দেখি তাহলে এখানে স্পেসিফিক গ্রাভিটি, আচ্ছা ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি 1.004 টু 1.040, এটা আমাদের মনে রাখতে হবে একদম। কিছু মুখস্থ ভ্যালু, যে নিউমেরিক্যাল ভ্যালু আমাদের লাগবে, এটা অনেক সময় দিতে পারে ট্রু ফলসে। ইট মে রেঞ্জ ফ্রম 100 টু 1000 মিলিঅসমোল পার লিটার, এটা অনেক সময় এমসিইউ ট্রু ফলসে দিতে পারে। ডিউ টু ইউরোক্রোমের পিগমেন্ট অফ আনসার্টিন অরিজিন, কালার, যেহেতু এখানে ইউরিনের মেইনলি কালার নিয়ে একটা কনসেপশন আছে, ইউরিনের কালার যেটা ইউরোক্রোমের কারণে ইউরিনের যে কালারটা, সেটা মানে বাইল পিগমেন্টের কারণে হচ্ছে কালারটা এরকম হয়, এটা ট্রু। পিএস ফলস অ্যাজ ডায়েটারি প্রোটিন রাইজেস। এখন আমরা জানি প্রোটিন, যে কোনো প্রোটিন আমাদের বডিতে মেটাবলিজ হয়ে সেটা হলো অ্যাসিড ফর্মেশন করবে, বা সেক্ষেত্রে আমাদের ব্লাডের পিএইচও হচ্ছে কমে যাবে, আমাদের হচ্ছে পিএইচ এর ইউরিনের পিএইচ হচ্ছে কমে যাবে, সেক্ষেত্রে পিএইচ হচ্ছে ফলস, এটা হচ্ছে ট্রু। ক্যালসিয়াম এক্সক্রিয়েশন ইজ ইনক্রিজ বাই প্যারাথর্মন। ওকে, ক্যালসিয়াম এক্সক্রিয়েশন হবে প্যারাথর্মন, প্যারাথর্মন এটা হরমোনের সাথেও রিলেটেড। এরকম কোশ্চেন, তো প্যারাথর্মনের কাজটাই হচ্ছে আমাদের কি, বডিতে যখন ব্লাডের মধ্যে যখন ক্যালসিয়াম লেভেলটা যখন হচ্ছে কমে যাবে, তখন এই প্যারাথর্মনের সিক্রেশনটা হচ্ছে বেড়ে যাবে, যেটা হচ্ছে বোন রিজর্পশন স্টার্ট করবে। বোন রিজর্পশন হয়ে বোনসের ভিতরে তো ক্যালসিয়াম স্টোরেজ করা থাকে, সেখান থেকে হচ্ছে ক্যালসিয়াম ব্লাডে চলে আসবে। তো ব্লাডে যখন বেশি বেশি ক্যালসিয়াম থাকবে, তো ব্লাডে এখন যদি দেখা যায় যদি কিডনিতে যদি কোনো প্রবলেম থাকবে বা কিডনি ডিজিজ থাকে, বা অ্যাকিউট কিডনি ফেল, বা সেক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক সময় এই ক্যালসিয়ামের ইউরিনেও কিন্তু এই ক্যালসিয়ামের লেভেলটা হচ্ছে বেড়ে যায়, কারণ এই মেইনলি প্যারাথরমোনই এই কাজটা হচ্ছে করে, যে ইউরিনে বা ব্লাডে ক্যালসিয়াম লেভেলটা হচ্ছে বাড়ে, ইনক্রিজ করে। তো সেক্ষেত্রে সিডিই হচ্ছে ট্রু। তো এখানে আমাদের এই কনসেপ্ট গুলো হচ্ছে মনে খেয়াল রাখতে হবে। কজেস অফ হাইপারটোনিক হাইপোভলিমিয়া,
ওকে, এখন এখানে এই টার্মটা আমাদের বুঝতে হবে, হাইপারটোনিক হাইপোভলিমিয়া। ফার্স্ট কথা হচ্ছে হাইপোভলিমিয়া বলতে কি বোঝায়? হাইপারভলিমিয়া আর হাইপোভলিমিয়া। হাইপোভলিমিয়া বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের যখন ব্লাড ভলিউমটা কমে যাবে আমাদের বডিতে, সেটাকে আমরা বলবো হাইপোভলিমিয়া। হাইপোভলিমিয়া যখন ব্লাড ভলিউমটা হচ্ছে কমবে, আর ব্লাড ভলিউমটা যদি বাড়ে সেটাকে আমরা বলবো হাইপারভলিমিয়া। আচ্ছা, এরপর আরেকটা টার্ম হচ্ছে হাইপারটোনিক। এখন আমরা যদি বলি এখানে তিনটা টার্ম আমাদের মনে রাখতে হবে, আইসোটোনিক, হাইপারটোনিক আর হাইপোটোনিক। তো আইসোটোনিক বলতে বোঝায় আমাদের ব্লাডের ভিতরে যে এলিমেন্টস গুলো আছে তার সাথে আমার যে একটা ফ্লুইড, বাইরে যে ফ্লুইড তার সাথে তার যে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইটস, প্রোটিন, এগুলো সেম রেশিওতে আছে, সেটা হলো আইসো। হাইপার মানে হচ্ছে ফ্লুইডটার ভিতরে সাবস্টেন্স গুলো একটু বেশি পরিমাণে আছে, হয়তো সোডিয়াম ক্লোরাইড অথবা হচ্ছে প্রোটিনের পরিমাণটা বেশি আছে, যেটা আমাদের ব্লাডের তুলনায় তুলনামূলক যদি বেশি থাকে সেটাকে আমরা বলবো হাইপারটোনিক। আর হাইপোটোনিক মানে যেটা হচ্ছে কম আছে। তো আমার কোশ্চেন হচ্ছে কজেস অফ হাইপারটোনিক হাইপোভলিমিয়া। তার মানে এক হচ্ছে হাইপোভলিমিয়া মানে ব্লাড লস হবে, আর এবং হাইপারটোনিক মানে যে ব্লাডটা লস হবে তার সাথে প্রোটিনও লস হবে, সাথে সাথে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এগুলো লস হওয়ার চান্সেস। তো এই ধরনের লস যেটা হয় সেটা আমাদের মনে রাখতে হবে, ডায়োরিটিক্স এর ক্ষেত্রে এই লসটা হয়। কারণ ডায়োরিটিক্সে আমাদের বডি থেকে শুধু আমরা ফ্লুইডই লস হয় না, সাথে সাথে আমাদের দেখা যায় সোডিয়াম লস হইতে পারে, ক্লোরাইড লস হইতে পারে, পটাশিয়াম লস হইতে পারে, হ্যাঁ। তারপর প্রোটিন এগুলো লস হওয়ার চান্স থাকে। মনে রাখতে হবে এখানে একটা আরেকটা এমসিকিউ, যে আমরা যত ধরনের ডায়োরিটিক ইউজ করি সব ডায়োরিটিক্সই কিন্তু মেইনলি হচ্ছে আমাদের বডিতে পটাশিয়ামটা হচ্ছে লস হবে শুধু একটা ডায়োরিটিক্সে, যেটা স্পাইরোনোল্যাকটোন, যেটাকে বলা হয় পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরিটিক্স। কোনটা? সেটা হলো স্পাইরোনোল্যাকটোন। এটা কিন্তু হচ্ছে পটাশিয়ামটা লস হয় না, আসলে পটাশিয়াম হচ্ছে এটা ধরে রাখে, মানে স্প্যারসিং করে। তো এই জন্য এটাও কিন্তু একটা এমসিকিউতে আসে, যে সুতরাং এখানে যেটা হবে তাহলে ডায়রিটিক অ্যাবুলস এর ক্ষেত্রে হবে যেটা হচ্ছে হাইপারটোনিক হাইপোভলিমিয়া, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। আচ্ছা, অবস্ট্রাকশনের ক্ষেত্রে কখনোই হচ্ছে হাইপোভলিমিয়া হওয়ার চান্স নাই, অবস্ট্রাকশনে হাইপোভলিমিয়া কখনোই হবে না, হাইপারভলিমিয়া হওয়ার চান্স থাকবে কিন্তু হাইপোভলিমিয়া অপশন থাকবে। বার্নে আমাদের বডি থেকে কি হয়, আমাদের বডির সেলগুলো বার্ন হওয়ার কারণে বডি থেকে ফ্লুইড লস হয়, সাথে সাথে আমাদের বডি সেলের ভিতরে যে বিভিন্ন ধরনের প্রোটিন থাকতে পারে, অ্যালবুমিন থাকতে পারে বা আদার যে প্রোটিন গুলো আছে এগুলো লস হয়। সুতরাং এটা কিন্তু একটা হাইপারটোনিক হাইপোভলিমিয়ার একটা কেস থাকতে পারে। ক্রোনস ডিজিজটা আমাদের কখন হয় আর কি? ক্রোনস ডিজিজটা হয় আমাদের যদি অ্যালডোস্টেরনের পরিমাণটা হচ্ছে বেড়ে যায় আমাদের বডিতে। অ্যালডোস্টেরন বেড়ে গেলে যেটা হলে কি 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 হবে, সেখানে হচ্ছে ওয়াটার রিটেনশন হবে, সোডিয়াম রিটেনশন হবে, সেক্ষেত্রে ব্লাড ভলিউমটা বাড়বে, হাইপার ভলিমিয়া হবে, বাট হাইপোভলিমিয়া হওয়ার চান্স নাই। এটা খেয়াল রাখতে হবে। রেনাল ফেইলর যদি হয়, রেনাল ফেইলরের ক্ষেত্রে আমার সেখান থেকে আমাদের বডি থেকে হচ্ছে কি হবে, রিনাল ফেইলিওর হলে কিন্তু আমাদের বডি থেকে ইয়া হবে না, যে আমাদের বডি যে ফ্লুইড গুলা বা ইউরিনের পরিমাণটা কিছু খুবই কমে যাবে, যেমন অ্যানিউরিয়া হতে পারে বা অলিগুরিয়া হতে পারে, খুব কম পরিমাণ ইউরিন। সেক্ষেত্রে কিন্তু হাইপোভলিমিয়া হওয়ার চান্স নাই। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। তা রিনাল ফেইলিওরের ক্ষেত্রেও কোনো চান্স নাই, ক্রোন সিনড্রোম বা ক্রোন ডিজিজের ক্ষেত্রে চান্স নাই, এখানে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে কোনো চান্স নেই। সুতরাং ডায়োরিটিক্স আর হচ্ছে সিভিয়ার বার্ন, এই দুইটার ক্ষেত্রে হচ্ছে আমার হাইপারটোনিক হাইপোভলিমিয়ার একটা চান্স থাকে। যে এখানে যেমন হাইপারটোনিক হাইপোভলিয়া, এটা কিন্তু খুবই রেয়ার হবে, বাট এখানে ফিচার গুলা এখানে উল্লেখ করা আছে যে কোন ফিচার গুলোর ক্ষেত্রে হাইপারটোনিক হাইপোভলিমিয়া দেখা যাবে। আর কমন কজেস এক্সেস ইনফিউশন অফ হাইপারটোনিক স্যালাইন। আমরা যদি এক্সেস ইনফিউশন অফ হাইপারটোনিক স্যালাইন, যে স্যালাইনের ভিতরে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা আদার যে ইলেকট্রোলাইট যেগুলো আছে বা সলিউশন, এগুলো যদি বেশি থাকে, ক্রোন সিনড্রোম, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরোনিজম আমরা বলি। ক্রোন সিনড্রোম মেইনলি মানেই হচ্ছে অ্যালডোস্টেরনের সিক্রেশনটা হচ্ছে বেড়ে যাবে বা বডিতে অ্যালডোস্টেরনের হরমোনের পরিমাণ বেড়ে যাবে। কুশিং সিনড্রোম, সি ওয়াটার ইনটেক, কুশিং সিনড্রোমের কারণে হতে পারে সি ওয়াটার ইনটেক, হাইপারমিয়া, স্টেরয়েড এক্সেস দিলেই হচ্ছে সেখানে কুশিং সিনড্রোম থাকবে। মানে সেটাকে আমরা বলি গ্লুকোকর্টিকয়েড আর কি। গ্লুকোকর্টিকয়েড, এটা আমরা হরমোনের যদিও চ্যাপ্টার হরমোনের পড়া যদিও, তো গ্লুকোকর্টিকয়েডের কাজ হচ্ছে আমাদের বডিতে গ্লুকোজের পরিমাণটা হচ্ছে ইনক্রিজ করা। তো কুশিং সিনড্রোমের ক্ষেত্রে কি এক্সেস বডিতে হচ্ছে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তাহলে গ্লুকোজও কিন্তু আমাদের ব্লাডের একটা এলিমেন্ট, গ্লুকোজের পরিমাণ বাড়া মানেও কিন্তু সেখানে কিন্তু আমাদের হাইপারটোনিক একটা কন্ডিশন ক্রিয়েট হওয়ার চান্স থাকে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, তারপর হচ্ছে রেনিন সিক্রেশন স্টিমুলেটেড বাই, তাহলে রেনিন সিক্রেশন স্টিমুলেট, আমরা আগে এই কথা নিয়ে এরকম একটা কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। প্রথমে হচ্ছে রেনিন সিক্রেশন করবে কিডনি, অ্যাঞ্জিওটেনসিন সিক্রেশন করবে হচ্ছে লিভার। রেনিন হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন উপরে কাজ করে,
ফরমেশন করবে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1 এ কাজ করবে। অ্যাঞ্জিওটেনসিন 1 এর উপর আবার লাংস থেকে সিক্রেশন হবে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, এটা আবার কাজ করবে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 1 কে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট করবে। অ্যাঞ্জিওটেনসিন 2 পরবর্তীতে অ্যালডোস্টেরন সিক্রেশনটা করাবে। তো এই হচ্ছে আমাদের নর্মাল ফিজিওলজি আর কি। তো এইখানে রেনিন সিক্রেশনটা স্টিমুলেটেড বাই, এখন এটা এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, মানে যে সিকোয়েন্সটা আমি বললাম এটা হচ্ছে পরেরটা আগেরটাকে সবসময় স্টিমুলেশন করবে, কিন্তু আর আগেরটা মানে ব্যাকওয়ার্ড যদি যায় সেটা কিন্তু এটা সেটাকে ইনহিবিশন করবে, এটা মনে রাখতে হবে। আমার যদি অ্যালডোস্টেরনের পরিমাণটা বেড়ে যায় বা আমার যদি অ্যাঞ্জিওটেনসিন 2 বেড়ে যায়, এটা কিন্তু পরবর্তীতে অ্যাঞ্জিওটেনসিন 2 বাড়লে এটা কিন্তু এর ব্যাকওয়ার্ড যেটা অ্যাঞ্জিওটেনসিন 2 যেমন অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে আসছে এটাকে ইনহিবিশন করবে। আবার অ্যাঞ্জিওটেনসিন 2 পরবর্তীতে রেনিন সিক্রেশনটাকে ইনহিবিশন করবে। এই মেকানিজমটা কিন্তু এখানে এটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। সেক্ষেত্রে রেনিন সিক্রেশন স্টিমুলেটেড বাই অ্যাঞ্জিওটেনসিন 2 না, অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে রেনিন সিক্রেশন স্টিমুলেশন হচ্ছে করবে না, মানে মেইনলি রেনিন অ্যাঞ্জিওটেনসিন 2 কে স্টিমুলেশন করবে, কিন্তু অ্যাঞ্জিওটেনসিন 2 রেনিন সিক্রেশন করাবে না, অ্যাঞ্জিওটেনসিন 2 করাবে অ্যালডোস্টেরন সিক্রেশনকে। এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি। অ্যান্টিডায়ারিটিক হরমোন অ্যান্টিডায়ারিটিক হরমোন করবে না, অ্যান্টিডায়ারিটিক হরমোনকে স্টিমুলেশন দিবে হচ্ছে মেইনলি আমার অ্যালডোস্টেরন বা অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে এটাকে দিবে, বাট উল্টাভাবে এটা হবে না। সোডিয়াম ক্লোরাইডের এখানে কোনো ইফেক্ট নাই। ইনকিস অ্যাফার নাটারিওলার ফ্লুইড, এখানে এটার সাথে রিলেশন। আর হচ্ছে ইনকিস ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার যদি বাড়ে তাহলে আমার কখনোই রেনিন সিক্রেশন হবে না, আমার খেয়াল রাখতে হবে। আমাদের রেনিন সিক্রেশন হবেই যখন আমার ব্লাড প্রেশার ব্লাড ভলিউম এগুলো যখন কমে যাবে, এটারে হোমিওস্টেসিসের মাধ্যমে নর্মাল করার জন্য আমার তখন সিক্রেশন হবে হচ্ছে রেনিন, এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম স্টার্ট হবে, অথবা হচ্ছে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন স্টার্ট হবে, বা এইগুলা একসাথে সবগুলা কাজ করবে। সুতরাং এখানে কিন্তু সবগুলোই হচ্ছে ফলস। তো আমরা যদি একটা ছকের মাধ্যমে যদি শর্টকাট এখানে মনে রাখতে পারি যে কোনগুলো হচ্ছে আমাদের আরেকটা কথা কি যে আমাদের এরকম ভাবে আমরা শর্টকাট পড়ে যেতে পারি, কিন্তু এইটা হচ্ছে আমাদের কনফিউশন করবে পরীক্ষায়, যে কোনগুলো হচ্ছে ইনহিবিটরি করতেছে কোনগুলো হচ্ছে স্টিমুলেশন দিতেছে। কিন্তু আমাদের মেইন যেটা আমাদের মেকানিজমটা আমরা যদি মনে রাখতে পারি তাহলে এই জিনিসগুলো আমাদের হচ্ছে ইনস্ট্যান্ট মাথায় চলে আসবে। তখন কিন্তু আমাদের এটা চিন্তা করার দরকার নাই, এটা এইটা মেমোরাইজ করার দরকার নাই যে আমার কোনটা বাড়াইতেছে কোনটা কমাচ্ছে, ভ্যাসোপ্রেসিন বাড়াচ্ছে বা অ্যাঞ্জিওটেনসিন 2 বাড়াচ্ছে না কমাচ্ছে এরকম করার দরকার নেই। আমাদের মেকানিজমটা আমাদের যেটা আমি বললাম আগে এক্সপ্লানেশন সেইটা হচ্ছে মনে রাখতে হবে। সো এটা শর্টকাট ভাবে আমাদের রিক্যাপ করার জন্য যে স্টিমুলেশন আমরা ইনক্রিজ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, ইনক্রিজ সার্কুলেটিং ক্যাটেকোলামাইন আর প্রোস্টাগ্ল্যান্ডিন, এগুলো হচ্ছে স্টিমুলেশন দেয়। আর ইনহিবিশন দেবে দিবে হচ্ছে ইনক্রিজ সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন, ইনক্রিজ অ্যাফাইন আর্টেরিয়াল প্রেশার, অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যান্ড ভ্যাসোপ্রেসিন, এগুলো ইনহিবিশন দিবে। ওকে, হাইলি পারমিয়েবল পার্ট অফ নেফ্রন, নেফ্রনের কোন পার্টটা হচ্ছে হাইলি পারমিয়েবল থাকে? তো নেফ্রনের ক্ষেত্রে আমরা জানি নেফ্রনের প্রায় 60% ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় নেফ্রনের কোন পার্ট থেকে? এটা কিন্তু খুব কমন একটা কোশ্চেন, অনেক সময় ইজি কোশ্চেন এবং খুব কমন কোশ্চেনও। এটা মেইনলি সবারই এটা কনফেস একটা আইডিয়া আছে, যেটা হলো মেইনলি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। অলমোস্ট 60% হচ্ছে এখানেই হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, সুতরাং এটাই হচ্ছে সব থেকে বেশি পারমিয়েবল পার্ট অফ নেফ্রন। এছাড়া অ্যাসেন্ডিং থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, আর্লি ডিস্টাল টিউবিউল, লেট ডিস্টাল টিউবিউল, কালেক্টিং টিউবিউল, এগুলো তো হবে, কিন্তু এগুলো হচ্ছে কম পরিমাণ, 5% 10% এরকম। তো হাইলি পারমিয়েবল প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, হাইলি পারমিয়েবল পার্ট। ওকে, ওকে। ওয়াটার রিঅ্যাবজর্পশন ডাজন্ট অকার ইন, ওয়াটার রিঅ্যাবজর্পশন একদমই হয় না কোন পার্টটাতে? কালেক্টিং ডাক্ট, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, আর্লি ডিস্টাল টিউবিউল, লেট ডিস্টাল টিউবিউল, থিং অ্যাসেন্ডিং লিম অফ হেনলি, অ্যাসেন্ডিং লুপ, অ্যাসেন্ডিং লিম অফ লুপ অফ হেনলি। আচ্ছা, কালেক্টিং ডাক্ট, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এখানে কিন্তু বলা হয়েছে ওয়াটার রিঅ্যাবজর্পশন ডাজন্ট ওয়াকার, মানে ওয়াটার রিঅ্যাবজর্পশন কিন্তু হবে না। তাহলে কোন পার্টটাতে আমাদের বেশি ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় মেইনলি? আমরা যদি এখানে দেখি আমাদের, তাহলে আমরা কিন্তু জানি যে আমাদের হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশনের মেইন কয়েকটা সাইট হচ্ছে, যেমন প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এটা কিন্তু খুব কমন একটা রিঅ্যাবজর্পশন হয়। তারপরে কালেক্টিং টিউবিউল, কালেক্টিং ডাক্ট, এগুলো কিন্তু হচ্ছে বেশি হয়। তো যেটার মধ্যে হয় না সেটা হচ্ছে আর্লি ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এখানে কিন্তু খুব কম হবে, এবং হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এখানেও কিন্তু কম হবে। কিন্তু বাদ বাকি যে পোর্শনগুলো এগুলো কিন্তু ওয়াটার রিঅ্যাবজর্পশনটা মানে বেশি হবে। কারণ আমরা যদি দেখি এখানে যে আর্লি
লেট ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, আর এখানে হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম অফ লুপ অফ হেনলি, এখানে কিন্তু ওয়াটার রিঅ্যাবসর্পশন হবে না। আর আর্লি ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এগুলো কিন্তু ওয়াটার রিঅ্যাবসর্পশন হবে না। কিন্তু বাদ বাকি যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, কালেক্টিং টিউবিউল আর লেট ডিস্টাল, অনেক সময় কনফিউশন করার জন্য এটা দিয়ে দেয়, যে অনেক সময় আমরাও হয়ে যেতে পারি যে আর্লি নাকি লেট এরকম। তো আর্লিতে কিন্তু হবে না, আমাদের মনে রাখতে হবে, আমাদের লেটে হচ্ছে ওয়াটার রিঅ্যাবসর্পশনটা বেশি হবে। আচ্ছা, এখানে এক্সপ্লানেশন যেমন ওয়াটার পারমেবল এরিয়া মেইনলি আর্লি ডিস্টাল কনভেন্টেড টিউবিউল অ্যান্ড থিক অ্যাসেন্ডিং লিপ ওপেনলি, ইউরি ইম্পারেবল এরিয়া হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিপ ওপেনলি। ওকে, রিগার্ডিং থায়াজাইড ডায়াবেটিক্স, থায়াজাইড ডায়াবেটিক্স আমাদের ডায়াবেটিক্স যে মেকানিজম গুলো, এখানে মেকানিজম থেকে অনেক সময় কোশ্চেন থাকে যে আমরা ডায়াবেটিক্স কোনটা কোন মেকানিজম হচ্ছে কাজ করে। তো এইখানে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যাক্ট অন ডিস্টাল টিউবিউল কজেস হাইপার ক্যালসিমিয়া, অ্যাক্ট অন সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড চ্যানেল কো ট্রান্সপোর্ট this metabolic acidosis causes natriuresis and caliuresis. Okay. Regarding thiazide diuretics mainly act on distal convoluted tubule, distal tubule cause a hypercalcemia, act on sodium potassium to chloride transporter, or cause metabolic acidosis or cause natriuretic caliuresis. তো আমাদের খেয়াল রাখতে হবে যে মানে কখনোই থায়াজাইড ডায়াবেটিক্স সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড চ্যানেলের উপরে কাজ করে না। এই কাজ করে হচ্ছে লুপ ডায়াবেটিক্সটা কাজ করে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড চ্যানেলের উপর। হাইপার ক্যালসিমিয়া, হ্যাঁ হাইপার ক্যালসিমিয়া হচ্ছে থায়াজাইড ডায়াবেটিক্স হচ্ছে করে। অ্যাক্ট অন ডিস্টাল টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল কোনো কোনো ক্ষেত্রে করে কজ মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস না, এটা করে হচ্ছে থায়াজাইড ডায়াবেটিক্স করে মেটাবলিক অ্যালকালোসিস। আর কজে ন্যাট্রিউরিসিস ক্যালিউরিস, হ্যাঁ ন্যাট্রিউরিসিস এবং ক্যালিউরিসিস হচ্ছে করে, তার মানে আমার এখানে অ্যান্সার হচ্ছে অ্যাক্টন ডিস্টাল কনভলিউটেড টিউবিউল কজে হাইপার ক্যালসিমিয়া হচ্ছে করে। আর এখানে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড চ্যানেল, এটা হবে সোডিয়াম ক্লোরাইড চ্যানেলের উপরে যেটা হচ্ছে অ্যাক্ট করে আর কি। আর আর এখানে আরেকটা এমসিকিউ মনে রাখতে হবে যে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইডের উপরে কাজ করে হচ্ছে লুপ অ্যান্ড থায়াজাইড ডায়াবেটিক্সটা। সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড চ্যানেলের উপরে কাজ করে লুপ অ্যান্ড থায়াজাইড, লুপ ডায়াবেটিক্স আমরা সংক্ষেপে বলতে পারি। ওকে, আর মেটাবলিক অ্যাসিডোসিস করে, এটা করে হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। এখানে এক্সপ্লানেশনটা এখানে দেওয়া আছে। রিগার্ডিং রেনিন, আচ্ছা রেনিন, রেনিনের ক্ষেত্রে কিছু বেসিক কনসেপ্ট, যে রেনিন ইজ অ্যাসপার্টাইল প্রোটিয়াস সিক্রেটেড ফ্রম দ্য জেক্সট্রাগ্লোমেরুলার সেল, এটা সেল হবে জেক্সট্রাগ্লোমেরুলার সেল। অ্যাসপার্টাইল প্রোটিয়াস ইজ এ বেস প্রোটিয়াস, অ্যাঞ্জিওটেনসিন 2 ইজ স্টিমুলেটরি ফ্যাক্টর ইন কনসার্ট উইথ এসি। ওকে, এইটার ইয়াটা যদি আমরা, আচ্ছা এখানে একটা, আচ্ছা এখানে এমসিকিউ এটা সরাসরি মানে কিছু মেমোরাইজের বিষয়, যে রেনিন অ্যাসপার্টাইল প্রোটিয়াস এটা হচ্ছে এখানে ট্রু, সিক্রেটেড ফ্রম দ্য জ্যাক্সটাগ্লোমেরুলার। রেনিন কোথা থেকে সিক্রেশন করে? মেইনলি রেনিন সিক্রেশন করে জ্যাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, ট্রু। অ্যাসপার্টাইল প্রোটিয়াস যে বেস প্রোটিয়াস না, এটা বেস না, এটা একটা অ্যাসিড প্রোটিয়াস। এনজিওটেনসিন 2 ইজ স্টিমুলেটরি ফ্যাক্টর, আবার সেই ওই আগের কোশ্চেনটারই, রেনিন এনজিওটেনসিন 2 ইজ স্টিমুলেটরি ফ্যাক্টর। তো এনজিওটেনসিন 2 কি রেনিন কি স্টিমুলেশন করে? না, এনজিওটেনসিন 2 কিন্তু করে না। রেনিন হচ্ছে এনজিওটেনসিন 2 কে স্টিমুলেশন করে। যত বেশি রেনিন সিক্রেশন হবে তত হচ্ছে রেনিনের স্টিমুলেশনের কারণে এনজিওটেনসিন 2 সিক্রেশন করবে, কিন্তু এনজিওটেনসিন 2 করবে না। এটা কিন্তু ফলস। অ্যাক্টিন অ্যাক্টিন কনসার্ট উইথ এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, হ্যাঁ এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম কনসার্ট উইথ এনজিওটেনসিন কনভার্ট, আমরা তো জানি ফুল মেকানিজমে আমরা দেখছিলাম রেনিন সিক্রেশন হওয়ার পর রেনিন হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম যেটা আছে, মানে অ্যাঞ্জিওটেনসিনোজেন যে এনজাইমটা আছে যেটা লিভার থেকে সিক্রেশন হয়, সেটাকে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট করে। এই অ্যাঞ্জিওটেনসিন 1-কে আবার হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম যেটা এসিই, যেটা লাংস থেকে সিক্রেশন হয়, সেটা হচ্ছে আবার অ্যাঞ্জিওটেনসিন 2-তে কনভার্ট করে। সুতরাং এটা আসলে ট্রু। তাহলে এখানে ট্রু হচ্ছে এ নাম্বার, বি আর হচ্ছে ই নাম্বার। আর এটা হলো অ্যাসপার্টাইল প্রোটিয়াস, এটা একটা বেস প্রোটিয়াস না, এটা হলো অ্যাসিড প্রোটিয়াস। আর এটা তো হবে না, উল্টাটা কিন্তু হবে, যে রেনিন আহ, হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2 কে সিক্রেশন করে, বাট অ্যাঞ্জিওটেনসিন 2 কিন্তু রেনিনকে করে না।
এখানে এই চারটা দেখে আমরা এটা মানে মেমোরাইজ করতে পারি বা রিক্যাপ করার জন্য অনেক সময় পরীক্ষার আগে যে শর্ট ভাবে একবার একটু অ্যাট এ গ্লান্স দেখার জন্য যে কোনগুলো হচ্ছে স্টিমুলেশন করে কোনগুলো হচ্ছে ইনহিবিশন করে বা দেখে নিতে পারি। সাবস্টেন্স সিক্রেটেড বাই কিডনি। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ, ট্রু ফলস বা এসবিএ তে অনেক সময় থাকতে পারে, একটা ফিচার দিয়ে সেম কোশ্চেন একটা ফিচার দিয়ে কিন্তু আমরা এসবিএ তে অ্যাড করে দিতে পারি। সাবস্টেন্স সিক্রেটেড বাই কিডনি, কিডনি থেকে কি কি হরমোন সিক্রেশন, এখানে হরমোন এনজাইম সবকিছু কথা বলা হয়েছে। তো এরিথ্রোপয়েটিন আমরা জানি, এরিথ্রোপয়েটিন হরমোন আমাদের যখন হাইপক্সিয়া হয় অথবা যখন আমাদের অ্যানিমিয়া থাকে তখন কিন্তু এই কিডনি থেকে এরিথ্রোপয়েটিন হরমোনটা সিক্রেশন হয়। তো অ্যালডোস্টেরন হরমোন, অ্যালডোস্টেরন হরমোন কি কিডনি থেকে সিক্রেশন হয় না, অ্যালডোস্টেরন হরমোন নাকি অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়? অ্যালডোস্টেরন হরমোন কিন্তু মেইনলি সিক্রেশন হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে, এবং অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কিন্তু অ্যালডোস্টেরন হরমোন সিক্রেশন হয়। ঠিক আছে। আর রেনিন সিক্রেশন হয়, রেনিন হচ্ছে এনজাইম যেটা হচ্ছে কিডনি থেকে সিক্রেশন হয়, এবং হরমোন হচ্ছে এরিথ্রোপয়েটিন যেটাও কিডনি থেকে সিক্রেশন হয়। কোলেক্যালসিফেরল, কোলেক্যালসিফেরল এক্স্যাক্টলি কোলেক্যালসিফেরল আমরা এখানে বলবো না, এখানে বলবো ভিটামিন ডি। তো ভিটামিন ডি হচ্ছে ভিটামিন ডি স্টিমুলেশনের ক্ষেত্রে কিন্তু কিডনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে ওর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেখানে আমরা এটা যদি বলতাম যে 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল, সেক্ষেত্রে সেটা কিন্তু ভিটামিন ডি মিন করতো, কিন্তু কোলেক্যালসিফেরল কিন্তু এটা ভিটামিন ডি মিন করে না। এটা কিন্তু হওয়ার চান্স নাই। আর প্রোস্টাগ্ল্যান্ডিন, হ্যাঁ প্রোস্টাগ্ল্যান্ডিন কিডনি থেকে সিক্রেশন হয়। তাহলে এখানে হচ্ছে কিডনি থেকে যেগুলো সিক্রেশন এর মধ্যে হচ্ছে এরিথ্রোপয়েটিন সিক্রেশন হবে, রেনিন সিক্রেশন হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বার, সি নাম্বার, আচ্ছা ই নাম্বার। মানে কিডনি সিক্রেশন এরিথ্রোপয়েটিন, আর রেনিন প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো সিক্রেশন করে 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল, নট কোলেক্যালসিফের। এটা পুরা মিনিংটা পুরা আমাদের ফুল ফর্মটা আমাদের যদি থাকে তখন সেটা হবে ভিটামিন ডি, আদারওয়াইজ কোলেক্যালসিফের কিন্তু ভিটামিন ডি মিন করে না। অ্যালডোস্টেরন ইজ সিক্রেটেড বাই অ্যাড্রেনাল কর্টেক্স। অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আমাদের গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড সিক্রেশন হতে পারে, যেমন গ্লুকোকর্টিকয়েডের ভিতরে হচ্ছে আমাদের স্টেরয়েড যেগুলো আছে, স্টেরয়েড হরমোন যেটা, আর মিনারেলোকর্টিকয়েডের মধ্যে অ্যালডোস্টেরন সিক্রেশন হতে পারে। আর অ্যাডেনাল মেডুলা থেকে আমার এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, যে মানে ক্যাটেকোলামাইন যেগুলোকে আমরা বুঝি সেগুলো হচ্ছে অনেক সময় এটাও এমসিকিউতে থাকতে পারে, ক্যাটেকোলামাইন সিক্রেশন হবে হচ্ছে অ্যাডেনাল মেডুলা থেকে। আর হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড এগুলো সিক্রেশন হবে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে। তো সুতরাং অ্যালডোস্টেরন কিন্তু কিডনি থেকে সিক্রেশন হয় না, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে সিক্রেশন হয়। মানে কিডনির উপরে এটা কিন্তু টুপির মতো একটা অংশ আর কি। মেটাবলিক ফাংশন অফ কিডনি, কিডনির কি কি মেটাবলিক ফাংশন থাকতে পারে? যেমন এখানে এই নাম্বার অপশন ট্রান্সঅ্যামিনেশন, ডিঅ্যামিনেশন, গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, লাইপোলাইসিস। ট্রান্সঅ্যামিনেশন, ট্রান্সঅ্যামিনেশন, হ্যাঁ কিডনির একটা মেটাবলিক ফাংশন হচ্ছে ট্রান্সঅ্যামিনেশন। ট্রান্সঅ্যামিনেশন মানে হচ্ছে যেটা হচ্ছে এর সাথে অ্যামোনিয়া গ্রুপটাকে হচ্ছে অ্যাটাচমেন্ট করবে, ট্রান্সঅ্যামিনেশন। ডিঅ্যামিনেশন, ডি মানে হচ্ছে এখান থেকে বাদ দেওয়া, ট্রান্স মানে হচ্ছে এটাকে হচ্ছে ট্রান্সফর্ম করে এটা থেকে এখান থেকে হচ্ছে মুভ করবে আর কি, এটা হলো ট্রান্সঅ্যামিনেশন। ডিঅ্যামিনেশন এখান থেকে বাদ দিয়ে দিবে, ডি মানে হচ্ছে বাদ দেওয়া। বাদ যদি দিয়ে দেয় তাহলে এর মাধ্যমে কিছু অর্নিথিন সাইকেলের মাধ্যমে আমাদের ইউরিয়া ফরমেশন হয়, তাহলে ডিঅ্যামিনেশনও করে। গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস, আহ কিডনির ফাংশন কি গ্লাইকোজেনেসিস? গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে গ্লুকোজ গ্লাইকোজেনে হচ্ছে কনভার্ট হবে এবং স্টোরেজ হবে। এটা মেইনলি করে হচ্ছে আমাদের লিভারে, লিভারে করে, কিছু অ্যাডিপোজ টিস্যুতেও করে, মাসেলও করে, সেগুলো হচ্ছে আমাদের সেখানে ইনসুলিন লাগবে। আচ্ছা ওই টপিকস আমরা মেইনলি এখানে মনে রাখতে হবে যে গ্লাইকোজেনেসিস কিন্তু করে না কিডনি। গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস মানে কি? টার্মটার মিনিং হচ্ছে নিও মানে যদি আমার নন কোনো কার্বোহাইড্রেট সোর্স থাকে, নন কার্বোহাইড্রেট সোর্স কোনগুলা? যেমন কার্বোহাইড্রেট সোর্স তো আমাদের বাদে, যেমন প্রোটিন বা লিপিড, এইগুলা যখন গ্লুকোজে কনভার্ট হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সেটাকে বলবো গ্লুকোনিওজেনেসিস। মানে এই প্রোটিন লিপিড যেহেতু নন কার্বোহাইড্রেট কোনো সোর্স, তো এখান থেকে যে কোনো কিছুই যদি আমার হচ্ছে গ্লুকোজে কনভার্ট হয় সেটাকে বলবো গ্লুকোনিওজেনেসিস। তো এই গ্লুকোনিওজেনেসিস কিন্তু আমাদের কিডনির একটা ইম্পর্টেন্ট ফাংশন। লাইপোলাইসিস, লাইপোলাইসিস মানে ব্রেকডাউন অফ লিপিড, লিপিড ব্রেকডাউন কিন্তু করে না, লিপিড ব্রেকডাউন কিন্তু কিডনির কাজ। তাহলে কিডনির এখানে মেইন ফাংশন হচ্ছে ট্রান্সঅ্যামিনেশন, ডিঅ্যামিনেশন, আর হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। তাহলে এ, বি আর ডি নাম্বার অপশনটা হচ্ছে এখানে কারেক্ট।
মেটাবলিক ফাংশন অফ কিডনি, ট্রান্সঅ্যামিনেশন করে, ডিঅ্যামিনেশন করে, গ্লুকোনিওজেনেসিস করে, অ্যামোনিয়াম ডিটক্সিফিকেশন করে এবং ভিটামিন ডি মেটাবলিজম করে। এই কথাগুলো কিন্তু মনে রাখবে, যে কোনোটা দিয়েই কিন্তু ট্রু ফলস দিয়ে দিতে পারে, এসবি এখান থেকে চলে আসতে পারে। আচ্ছা, হোমিওস্ট্যাটিক ফাংশন অফ কিডনি। হোমিওস্ট্যাটিক ফাংশন, হোমিওস্ট্যাটিক মানে কি? হোমিওস্ট্যাটিক মানে যে আমাদের বডির যখন কোনো কিছু অ্যাবনর্মাল কন্ডিশন যখন ক্রিয়েট হবে কোনো কিছু, এটাকে নর্মাল করাই হচ্ছে হোমিওস্ট্যাসিস। যে আমার পিএইচ, আমাদের নর্মাল বডি পিএইচ 7.4, 7.4 পিএইচ থেকে যদি আমার 7.3-তে বা 7.35-এ যদি নামে, বা 7.38 বা 7.4243 যায়, সেক্ষেত্রে সেটাকে আবার নর্মাল করে আবার ওই 7.4-এ আনা, নিয়ে আসাটাই হচ্ছে হোমোস্ট্যাসিস। এখন এর সাথে বিভিন্ন মেকানিজম এর সাথে রিলেটেড থাকবে, হরমোনাল মেকানিজম থাকবে। তো এই যে নর্মাল করে আনাটাই হচ্ছে হোমোস্ট্যাসিস। এখানে একটা কথা মনে রাখতে হবে, এখানে অনেক সময় কনফিউশন করার জন্য বা অনেক সময় আমরা পরীক্ষার হলে এটা হোমোস্ট্যাসিসের জায়গায় কিন্তু আমাদের হিমোস্ট্যাসিস দিতে পারে। হিমোস্ট্যাসিস কিন্তু আলাদা জিনিস। হিমোস্ট্যাসিস হচ্ছে ব্লাড ক্লটিং এর সাথে রিলেটেড, কিন্তু হোমিওস্ট্যাসিস না। কিন্তু যেহেতু অনেক কাছাকাছি, অনেক সময় আমরা পরীক্ষার সময় এটা ভুল অনেক সময় করতে পারি, যে দেখলে হিমোস্ট্যাসিসকে হোমিওস্ট্যাসিস বা হোমিওস্ট্যাসিস বুঝতে পারি। আচ্ছা, তো এখানে হোমিওস্ট্যাসিস ফাংশন অফ কিডনি কি কি করে? কিডনি রেগুলেশন অফ আর্টারিয়াল প্রেশার, মানে আমাদের আর্টারিয়াল প্রেশারটাকে হচ্ছে রেগুলেট করে, মানে ব্লাড প্রেশার বাড়লে কমায় বা কমলে বাড়ায়, এটা করে। রেগুলেশন অফ নিউট্রিশনাল ব্যালেন্স। নিউট্রিশনাল ব্যালেন্স, নিউট্রিয়েন্টস এর কি ব্যালেন্স করে আমাদের কিডনি? আমাদের কিডনি কি নিউট্রিয়েন্টস এর ব্যালেন্স কিন্তু করে না কোনোভাবেই। রেগুলেশন অফ ইরিথ্রোসাইট প্রোডাকশন। ইরিথ্রোসাইট প্রোডাকশন, হ্যাঁ, রেগুলেশন অফ ইরিথ্রোসাইট প্রোডাকশন কিন্তু করে। কারণ ইরিথ্রোসাইট যখন আমাদের অ্যানিমিয়া দেখা যায়, অ্যানিমিয়াতে দেখা যায়, তখন কিন্তু এই ইরিথ্রোপয়েটিন যে হরমোনটা, এই ইরিথ্রোপয়েটিন হরমোন সিক্রেশন করে কিন্তু কিডনি। মানে আমাদের যখন আরবিসির পরিমাণটা আমাদের যখন কমে যায়, এই ইরিথ্রোপয়েটিন হরমোনের স্টিমুলেশন, এটা যখন আবার বোন ম্যারোতে যায়, বোন ম্যারোতে গেলে এই ইরিথ্রোপয়েটিনের স্টিমুলেশনের কারণে কিন্তু ফর্মেশন হয় ইরিথ্রোসাইট। সুতরাং এটা কিন্তু ট্রু। সিক্রেশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন অফ হরমোন। সিক্রেশন করে, মেটাবলিজম করে, এক্সক্রিয়েশন অফ হরমোন, ওকে, তিনটা তাহলে এটাও ট্রু। গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস করে না, গ্লুকোনিওজেনেসিস করে। কিডনি মেনলি হচ্ছে গ্লুকোনিওজেনেসিস করে। তাহলে এখানে যদি আমরা দেখি, তাহলে রেগুলেশন অফ আর্টারিয়াল প্রেশার, ওকে, কারণ আমরা আগেই বলছি যে কিডনির কাজটা হচ্ছে হোমিওস্ট্যাটিক, মানে যেটা হচ্ছে বাড়লে কমাবে, কমলে বাড়াবে, এই রেগুলেশন। ব্লাড প্রেশার বাড়লে কমাবে, কমলে বাড়াবে। আচ্ছা, রেগুলেশন অফ নিউট্রিশনাল ব্যালেন্স, এর সাথে এটা কোনো রিলেশন নাই। রেগুলেশন অফ ইরিথ্রোপয়েটিন প্রোডাকশন, যেহেতু ইরিথ্রোপয়েটিন প্রোডাকশন করে কিডনি, ইরিথ্রোপয়েটিন থেকে পরবর্তীতে এটা বোন ম্যারোতে গেলে সেখান থেকে ইরিথ্রোসাইট প্রোডাকশন হয়। সিক্রেশন, মেটাবলিজম এন্ড এক্সক্রিয়েশন অফ হরমোন, এটা করে। গ্লাইকোজেনোলাইসিস করে না, আমাদের খেয়াল রাখতে হবে, গ্লুকোনিওজেনেসিস করে। গ্লুকোনিওজেনেসিসটা হচ্ছে আমাদের কিডনি করে। ওকে, এই যে এখানে কিডনির যে কিছু ইম্পর্টেন্ট ফাংশন, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এক্সক্রিয়েশন অফ মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্ট, ফরেন কেমিক্যাল, রেগুলেশন অফ ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স, রেগুলেশন অফ বডি ফ্লুইড অসমোলারিটি। বডি ফ্লুইড অসমোলারিটি, যেমন আমাদের কোনো ইলেকট্রোলাইট, গ্লুকোজ, প্রোটিনের পরিমাণ, সাবস্টেন্স যদি ইউরিনে যদি বেড়ে যায়, সেগুলো ব্লাডে বেড়ে যায় বা কমে যায়, বা ইউরিনে বেড়ে যায় বা কমে যায়, সেগুলো হচ্ছে মনিটরিং করবে। রেগুলেশন অফ আর্টারিয়াল প্রেশার, অ্যাসিড বেস ব্যালেন্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অ্যাসিড বেস ব্যালেন্সটা মেনটেন করা। রেগুলেশন অফ ইরিথ্রোসাইট প্রোডাকশন, সিক্রেশন, মেটাবলিক এক্সক্রিয়েশন এবং গ্লুকোনিওজেনেসিস। তো এই ফাংশনগুলো হচ্ছে আমাদের কিডনির কিডনির হোমিওস্ট্যাটিক ফাংশন। ফলোইং সেল প্রেজেন্ট ইন দ্য গ্লোমেরুলার মেমব্রেন। গ্লোমেরুলার মেমব্রেনে কি কি সেল পাওয়া যায়? Juxtaglomerular cell, mesangial cell, parietal layer of epithelium, capillary endothelium, podocyte. জ্যাক্সটাগ্লোমেরুলার সেল কিডনিতে থাকে, যে জ্যাক্সটাগ্লোমেরুলার সেল থেকে রেনিন সিক্রেশন হয়। মেসেঞ্জিয়াল সেল কিডনিতে থাকে। প্যারাইটাল লেয়ার, এপিথেলিয়াম, কোনো এপিথেলিয়ামের কোনো প্যারাইটাল লেয়ার কিন্তু কিডনির মধ্যে আমরা কখনো দেখবো না। এপিথেলিয়াম হচ্ছে বাইরে দিকে লেয়ারটা। ক্যাপিলারি হচ্ছে এন্ডোথেলিয়াম, ক্যাপিলারি এন্ডোথেলিয়ামেও কিডনির মধ্যে থাকবে। পোডোসাইট সেল, পোডোসাইট সেলটা কিন্তু গ্লোমেরুলার মেমব্রেনের মধ্যে পাওয়া যায়। তাহলে এখানে এ বি আর ই নাম্বারটা হচ্ছে আমাদের। যেমন এখানে মেসেঞ্জিয়াল সেল, যেটা মেসেঞ্জিয়াল সেলটা হচ্ছে আমাদের কিডনিতে পাওয়া যাবে। ক্যাপিলারি এন্ডোথেলিয়াম আমাদের পাওয়া যাবে, এবং পোডোসাইট সেলটা হচ্ছে কিডনির মধ্যে পাওয়া যাবে। তাহলে আমরা এখানে একটা যদি ছবিটা দেখি, এখানে ভালো করে বুঝতে পারবো যে ক্যাপিলারি এন্ডোথেলিয়ামটা, মানে এই যে ক্যাপিলারি, এই রেড পোর্শনটাকে বলে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, যেটা সব দিক ভিতরে, নট এপিথেলিয়াম। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, এপিথেলিয়াম হচ্ছে বাইরের লেয়ার, আর ভিতরের দিকের যে লেয়ারটা বলে এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম, তারপর বেসমেন্ট মেমব্রেন, যেটা হচ্ছে আমাদের একটা বেসমেন্ট, দুইটা সারফেস হচ্ছে অ্যাটাচ করে একটা বেসমেন্ট মেমব্রেন। এরপরে ফুড প্রসেস পোডোসাইট সেল,
যেমন এখানে হচ্ছে পোডোসাইট সেলের ফুড প্রসেস মানে যেটা বেসমেন্ট মেমব্রেনকে অ্যাটাচ করে রাখছে। তাহলে এই জন্য এখানে আমরা বলতে পারি যে পোডোসাইট সেল এখানে মেইনলি পাওয়া যায়, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম মেইনলি হচ্ছে এখানে পাওয়া যাবে, এবং মেসেঞ্জার সেল যেটা আছে এটাও এখানে পাওয়া যাবে। বি, ডিআরই নাম্বারটা হচ্ছে এখানে ট্রু। ওকে, এবার এসবিএ পার্ট। আচ্ছা, এসবিএ দেখো, হুইচ ওয়ান ইজ দ্য মেইন অ্যাক্টিং বাফার অফ কিডনি অ্যাসিড বেস রেগুলেশন। তো এখানে কিন্তু আহ, সরাসরি একটা এসবিএ থেকে এরকম কোশ্চেন থাকবে বা ফিচার দিয়েও দিতে পারে দুই রকম, এখানে কিন্তু যে কোনো একটা অ্যান্সার। এখন এখানে আমাদের চুজ করতে হবে সব থেকে প্রিফারেবল কোনটা। এখানে কাছাকাছি অ্যান্সার অনেক সময় থাকে, কাছাকাছি অ্যান্সার, কিন্তু আমাদের আমাদের যেটা ইয়া করতে হবে, যে খেয়াল রাখতে সব থেকে বেশি কোনটা। সেখানে সেক্ষেত্রে এখানে বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, অ্যামোনিয়া বাফার, প্রোটিন বাফার, রেনিন বাফার। আর আমরা যদি জানি কিডনিতে কিন্তু মেইনলি যে বাফারটা কাজ করে সেটা কোনটা, এই এই একটা বাফারই আছে যেটা কিন্তু অন্য কোনো যা সিস্টেমে হচ্ছে কাজ করে না, আর সেটা হচ্ছে অ্যামোনিয়া বাফার। অ্যামোনিয়া বাফারটা মেইনলি কিন্তু আমাদের রেনাল সিস্টেম মানে কিডনির উপরে কিন্তু কাজ করে। তাহলে এটার অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যামোনিয়া বাফার। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কিডনিতে কোন বাফার সিস্টেমটা আমাদের রিলেটেড, একটাই অ্যামোনিয়া বাফার শুধু কিডনিতেই কাজ করে। Ammonia buffer is the main acting buffer of kidney and acid base regulation. Okay. Question A, 26-year-old man develops glomerulonephritis with high GFR decreased by 50%. GFR decreased by 50% and remains at that level. For which of the following substance would you expect to find the greatest increase in plasma concentration? ওকে, মেইনলি এখানে যেটা বলছে যে গ্লোমেরুলোনেফ্রাইটিস এর একটা পেশেন্ট যেটা জিএফআর ডিক্রিজ করছে। তো জিএফআর ডিক্রিজ করা মানে কি, ব্লাড ফিল্ট্রেশনটা হচ্ছে কমে গেছে। ব্লাড ফিল্ট্রেশন যদি কমে যায়, তার মানে মেইনলি আমরা জানি আমাদের বডিতে কোন সাবস্টেন্সটা আমাদের বডি থেকে সব থেকে বেশি কোনো রিঅ্যাবজর্ব হয় না, আমাদের এটা মাথায় রাখতে হবে, যেটা কোনো রিঅ্যাবজর্বই হয় না। এখানে অপশনগুলোর মধ্যে ক্রিয়েটিনিন, পটাশিয়াম, গ্লুকোজ, সোডিয়াম, ফসফেট। তাহলে কোনটা যেটা আমাদের বডিতে কোনো রিঅ্যাবজর্পশনই হবে না, তো সেটা যদি কিডনিতে জিএফআর কমে যায়, তাহলে সেটা কি হবে, সেটার পরিমাণটা কিন্তু আমাদের ব্লাডে বেড়ে যাবে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। তা আমরা কিন্তু এটার আরো একটা ইনভেস্টিগেশন আমরা কিন্তু দেখতে পারি, যেমন যে কোনো আমাদের মেডিকেল কোনো ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা যেন কিডনির প্রাথমিক স্টেজে কোনো কিডনি রিলেটেড কোনো ডিজিজ ডায়াগনোসিস ক্ষেত্রে আমরা কিন্তু পেশেন্টের যে টেস্টটা থাকি ব্লাড, সেটা কি সেরাম ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিনটা কিন্তু আমরা আগে দেখি। সুতরাং এইটা চিন্তা করেও কিন্তু এটা অ্যান্সার গুলা কিন্তু বোঝা যায় যে জিএফআর যদি কমে যায় সেক্ষেত্রে ক্রিয়েটিনিন লেভেলটা কিন্তু ব্লাডে হচ্ছে বেড়ে যাবে। আর পটাশিয়াম, গ্লুকোজ, সোডিয়াম, ফসফেট এগুলার কিন্তু মেনটেন হওয়ার জন্য বা হোমিওস্ট্যাসিস হওয়ার জন্য আরো মেকানিজম আছে। এখন আমার জিএফআর কমলো কিন্তু অন্য মেকানিজমের মাধ্যমে এইগুলা চাবে হচ্ছে ব্যালেন্স থাকতে, কিন্তু ক্রিয়েটিনিনের কিন্তু অন্য কোনো ওয়ে নাই। এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, তাহলে জিএফআর যদি কমে যায় সুতরাং আমার এখানে ক্রিয়েটিনিনটা ব্লাডে বেরিয়ে যাবে। তাহলে এখানে মেইন কিন্তু ক্রিয়েটিনিন। যেমন এখানে 50% রিডাকশন অফ জিএফআর উড অ্যাপ্রক্সিমেটলি ডাবল দ্য প্লাজমা ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশন। প্লাজমা যদি 50% যদি জিএফআর কমে যায় তাহলে প্লাজমা ক্রিয়েটিনিন পরিমাণটা হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে আর কি। Because creatine is not reabsorbed on the secreted on the excretion. Creatine কখনো reabsorb হয় না, secretion হয় না, excretion হয় না, glomerular filtration. When GFR decrease the plasma concentration of creatine increase until the renal excretion returns normal. তাহলে GFR ডিক্রিজ করলে প্লাজমার ক্রিয়েটিনিন লেভেলটা হচ্ছে বাড়বে যতক্ষণ না পর্যন্ত জিএফআর নর্মাল হবে। আর প্লাজমা কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ, পটাশিয়াম, সোডিয়াম এগুলো হচ্ছে ক্লোজলি রিলেটেড উইথ মাল্টিপল মেকানিজম দ্যাট কিপস দ্য কনসেন্ট্রেশন জিএফআর ফলস। তো এগুলা ক্ষেত্রে যেটা বললাম যে গ্লুকোজ, পটাশিয়াম, সোডিয়াম এগুলা কিন্তু মাল্টিপল মেকানিজমে এগুলা কিন্তু মনিটর হয়। সুতরাং এগুলা কিন্তু এই যে আমাদের জিএফআর কমছে এই জন্য যে এই গ্লুকোজ, পটাশিয়াম এগুলো লেভেল বাড়বে এটা কিন্তু না, এটা কিন্তু তখন হোমিওস্ট্যাসিস হয়ে যাবে আদার মেকানিজম দিয়ে। আর প্লাজমা ফসফেট কনসেন্ট্রেশন অলসো মেইনটেইন নিয়ার নর্মাল আনটিল জিএফআর ফলস টু বিলো 20 to 30%। মানে জিএফআর 20-30% না যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের ফসফেটের ইয়াটাও কিন্তু মেনটেন হয়। তো এটা নিয়ে কিন্তু আমাদের বেশি একটা কনসার্ন নেই, আমাদের কনসার্ন হচ্ছে ক্রিয়েটিনিন নিয়ে। মানে যে কোনো কিডনি করার ক্ষেত্রে মানে জিএফআর কমলে আমার মনে রাখতে হবে ক্রিয়েটিনিনটাই আমাদের এখানে মেইন ডায়াগনস্টিক হিসেবে কাজ করবে। তারপরে কোশ্চেন, ইন এ পারসন অন এ হাই
পটাশিয়াম ডায়েট, যেটা হচ্ছে 200 মিলিমোল পার ডে, হুইচ পার্ট অফ দ্য নেফ্রন উড বি এক্সপেক্টেড টু সিক্রেট দ্য মোস্ট পটাশিয়াম। তাহলে মেইনলি আমাদের পটাশিয়াম আমাদের হচ্ছে নেফ্রনের কোন পার্ট থেকে হচ্ছে সিক্রেশনটা হয়? পটাশিয়াম পটাশিয়াম ডিসেন্ডিং লুপ অফ হেনলি, প্রক্সিমাল টিউবিউল, অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, কালেক্টিং টিউবিউল, না মানে কালেক্টিং, কোন পার্টটা থেকে আমাদের হচ্ছে পটাশিয়ামটা হচ্ছে মেইনলি হচ্ছে এখানে সিক্রেশন হবে? তা আমাদের জানতে হবে এখানে পটাশিয়াম, এখানে মেইন কোশ্চেন কিন্তু যে আমি হাই ডায়েট করতেছি এর রিলেটেড না, এখানে কোশ্চেনটা হচ্ছে যে পটাশিয়াম এক্সক্রিয়েশন হয় হচ্ছে কোন রুট থেকে, মেইনলি কিডনির কোন পার্ট থেকে। তাহলে পটাশিয়াম এক্সক্রিয়েশন হবে কিন্তু মেইনলি কি কিডনির কালেক্টিং টিউবিউল থেকে। তার মানে পটাশিয়ামের রুট হচ্ছে মেইনলি কালেক্টিং টিউবিউল। তাহলে এর অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার। মোস্ট অফ দ্য পটাশিয়াম secretion occurs in the collecting tubule, a high potassium that stimulate potassium secretion by collecting tubule through multiple mechanism, including small increased level of the aldosterone. ওকে, তার মানে আমাদের এটা মনে রাখতে হবে যে এখানে ছোট একটু নোট, যেটা পটাশিয়াম এক্সক্রিয়েট হবে মেইনলি কোন রুটটা থেকে, বা সিক্রেট হবে কোন রুটটা থেকে। পটাশিয়াম সিক্রেট হবে হচ্ছে কালেক্টিং টিউবিউল। এরকম ক্লিনিক্যাল ফিচার অনেক কিছু দিবে, অনেক কিছু অ্যাড করবে, অনেক বড় বড় এখানে আরো অনেক ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকবে, মান দেওয়া থাকবে, কিন্তু আমাদের ওগুলা কিন্তু এগুলা কিন্তু দেখারও দরকার নেই। তারপর হুইচ অফ দ্য ফলোইং ডাইরেক্টলি ইনহিবিটস সোডিয়াম টু ক্লোরাইড পটাশিয়াম কো ট্রান্সপোর্ট ইন দ্য লুপ অফ হেনলি অ্যাজ ইস প্রাইমারি অ্যাকশন। ওকে, এটার এক্সপ্লানেশন আমি আগেই বলেছি যখন ট্রু ফলস করার সময়, যে কোন ডায়ুরেটিক্সটা সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড চ্যানেল মানে কো ট্রান্সপোর্টের মাধ্যমে হচ্ছে মেনটেন হয়। স্পাইরোনোল্যাকটোন, ফুসেমাইড, থায়াজাইড, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, হচ্ছে অ্যামিলোরাইড। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আসার মতো একটা কোশ্চেন। মানে ডায়াবেটিক্স থেকে, রেনাল থেকে কোশ্চেন থাকলে বা যে কোনো বেসিক কোশ্চেনে কিন্তু এই ডায়াবেটিক্স রিলেটেড কোশ্চেনটা চলে আসতে পারে। তাহলে এইটা মেইনলি হচ্ছে যেটা দিয়ে মেনটেন হয় সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড চ্যানেল থেকে, এটা মেনটেন হয় মেইনলি হচ্ছে লুপ ডায়াবেটিক্স। লুপ ডায়াবেটিস এখানে হচ্ছে ফুসেমাইড, যেটা আছে ফুসেমাইডের মাধ্যমে কিন্তু এটা হচ্ছে মেনটেন হবে। আমরা যদি এখানে একটা চার্ট দেখি, যে স্পাইরোনোল্যাকটোন ইনহিবিটস দ্য অ্যাকশন অফ মিনারেলোকর্টিকয়েড ইন দ্য রেনাল টিউবিউল। মিনারেলোকর্টিকয়েড, স্পাইরোনোল্যাকটোন যেটা আছে মিনারেলোকর্টিকয়েডটাকে ইনহিবিট করে। মিনারেলোকর্টিকয়েড কোনটা, যেটা হচ্ছে অ্যালডোস্টেরন, যেটাকে অ্যালডোস্টেরন থেকে হচ্ছে এটা ইনহিবিট করবে। ফুসেমাইড ইজ পাওয়ারফুল ইনহিবিটর অফ দ্য ফুসেমাইড, যেটাকে আমরা লুপ ডায়াবেটিস বলছি, এটা হচ্ছে ফুসেমাইড। আমাদের মেকানিজমে এইটা একটা বইয়ের ভিতরে একটা চার্টই দেয়া আছে, চার্টে একটা ছক দেয়া আছে, ছকের মধ্যে ছকের ভিতরে এই যে যেটা হচ্ছে ফুসেমাইড কোন মেকানিজমে কাজ করে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এটা লুপ অফ হেনলিতে আছে। থায়াজাইড ডায়াবেটিক্স মেইনলি কাজ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন ইনটু ডিস্টাল টিউবিউল। থায়াজাইড ডায়াবেটিক্সটা মেকানিজমটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশনের উপর ডিপেন্ড করে ক্রিয়েট করা হয়েছে, যেটা ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের উপর কাজ করে। আর কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম এটা ইনহিবিশন করে হচ্ছে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন ইন দ্য টিউবিউল। বাইকার্বনেট যদি এখন এমসিকিউতে থাকতে পারে, এখান থেকে যে কোনো একটা দিয়ে এমসিকিউ থাকার মতো থাকে, যে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন যেটা হয় কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম, এটা ইনহিবিশন করে হচ্ছে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনকে। থায়াজাইড ইনহিবিশন করে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশনকে। ফুসেমাইড বা লুপ ডায়াবেটিক্স করে সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড চ্যানেলকে। তাহলে এই জিনিসটা আমাদের এখানে কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে যদি আমরা বলি যে হুইচ following directly inhibit the sodium to chloride potassium transport in the loop of Henle as its primary action, তাহলে ফুসেমাইড, ফুসেমাইডটা হচ্ছে এটা আমার লুপ ডায়াবেটিক্স। তাহলে এইটা সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড চ্যানেলের উপরে কাজ করে। Which one of the following is not responsible concentration of the urine in the kidney? Not responsible for concentration of urine in the kidney। আচ্ছা, ইউরিন কনসেন্ট্রেশনটা, ইউরিনের কনসেন্ট্রেশন মানে ইউরিনের পরিমাণটাকে হচ্ছে কমানোর জন্য যেটা হচ্ছে কাজ করে এটা, আর নট রেসপন্সিবল মানে এটা রেসপন্সিবল না। তাহলে কোনটা? তা আমরা যদি দেখি যে অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন হচ্ছে যেটা কি ক্যাটেকোলামাইন, অ্যাড্রেনালিন, এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন, এগুলা এটার মেইনলি কাজ কি? এপিনেফ্রিন, নন এপিনেফ্রিনের মেইন কাজ হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে যেমন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যেগুলো আছে। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বলতে কি ফ্লাইট ফাইট ফ্লাইট রেসপন্স আমরা যেটাকে বলি। যেমন আমি একটা বাঘ দেখলাম, বাঘ দেখে আমি যখন দৌড়াদৌড়ি শুরু করে দিলাম,
দৌড় দিলাম, উল্টা দিকে দৌড় দিলাম, তো তখন আমার বডির যে মেকানিজমটা, এটাই কিন্তু হচ্ছে ফাইট ফ্লাইট রেসপন্স। আর এটাই হলো সিম্প্যাথেটিক। আর এই সিম্প্যাথেটিক স্টিমুলেশন আমাদের কি হয়, আমাদের যখন দেখা যায় যে আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যায়, তারপরে হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি গুলো যা আছে, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, হার্ট রেট হচ্ছে আমাদের বেড়ে যাওয়া, তারপরে হচ্ছে আমাদের রেসপিরেটরি মাসেল, যেটা মানে লাংস হচ্ছে রিল্যাক্স হবে, লাংস রিল্যাক্স করলে বেশি পরিমাণে আমাদের হচ্ছে রেসপিরেটরি রেটটা হচ্ছে বেড়ে যাবে। তখন কিন্তু আমাদের ডাইজেশনের যে মেকানিজমটা সেগুলো কিন্তু স্টপ থাকবে। তো অ্যাড্রেনালিন কিন্তু মেইনলি কাজ করে আমাদের হচ্ছে সিম্প্যাথেটিক স্টিমুলেশনের উপর। তারপর অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, অ্যাঞ্জিওটেনসিন 2, অ্যালডোস্টেরন, ভ্যাসোপ্রেসিন, এই হরমোনগুলো কিন্তু এটার সাথে রিলেটেড। যেমন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট রেসপন্সিবল কনসেন্ট্রেশন অফ দ্য ইউরিন ইন দ্য কিডনি। আগের ট্রু ফলস এর এক্সপ্লেনেশনে কিন্তু এটা দেখা যায় যে এডিএইচ, অ্যাঞ্জিওটেনসিন 2, অ্যালডোস্টেরন, ভ্যাসোপ্রেসিন, এগুলো সবই কিন্তু আমার হচ্ছে ইউরিন কনসেন্ট্রেশনের হিসেবে হচ্ছে এর সাথে রিলেটেড। কিন্তু অ্যাড্রেনালিন কিন্তু আমার সিম্প্যাথেটিক স্টিমুলেশন বডির সাথে এর সাথে রিলেটেড। তার অ্যান্সার কিন্তু এখানে এ নাম্বার। সাইট অফ দ্য অ্যাকশন অফ ডায়াবেটিক্স, আগের আগের ইয়াটাই হচ্ছে এখানে যে আগে যে একটা একটু আগে এটার অ্যান্সারটা বলে দিছে যে সাইট অফ দ্য অ্যাকশন অফ ডায়াবেটিক্স, যে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর টা মেইনলি কোথায় কাজ করে, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। লুপ ডায়াবেটিক্সটা কোথায় কাজ করে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, থায়াজাইড ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, এটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। আর পরেরটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, এটা অ্যাসেন্ডিং লিপ অফ লুপাফেনমিন। কারণ এখানে যেটা ট্রু, যেটা এটা আমরা যদি এখানে একটা চারটা দেখি, সাইট অফ অ্যাকশন অফ ডায়াবেটিক্স, যেমন কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, এটা মেইনলি হচ্ছে কাজ করবে হচ্ছে কোথায়, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের উপরে কাজ করবে। ওকে, লুপ অফ হেনলির উপরে যেটা লুপ অফ হেনলি আর লুপ অফ হেনলি ইয়াতে লুপ ডায়াবেটিক্সটা কাজ করবে কিন্তু হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। আর অ্যালডোস্টেরন এটা কাজ করবে হচ্ছে কালেক্টিং ডাক্টের উপর এটা কাজ করবে। সেখানে অ্যান্সার কিন্তু হচ্ছে যেটা হচ্ছে থায়াজাইড ডায়াবেটিস, এটা কিন্তু কাজ করে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। আমরা কিন্তু এখানে এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কোন ডায়াবেটিক্স গুলা কোথায় মেইনলি হচ্ছে কাজ করে। মানে এটা কিন্তু ছকের ভিতরে ওই আগে যে এক্সপ্লানেশন ওখানেই কিন্তু ওই ছকে একই ছক থেকে দুইটা কোশ্চেন দেয়া আছে, দেওয়া হয়েছে যে যেটা হচ্ছে কোনটা কোন মেকানিজমের উপর কাজ করে। Following which agent causes contraction of mesangial cell? Contraction of mesangial cell, mesangial cell কন্ট্রাকশন মানে কি? কন্ট্রাকশন, এখানে দুইটা আমাদের কথা মনে রাখতে হবে। কন্ট্রাকশন মানে কি আর রিল্যাক্সেশন মানে কি? রিল্যাক্সেশন মানে হচ্ছে যেটা কন্ট্রাকশন মানে স্কুইজ করা। আমরা যদি কোনো একটা পাইপের মাথা যদি কন্ট্রাক্ট করি, তার তার মানে কি হবে, ওইখান থেকে পানি কিন্তু যখন পানি বের হইতেছে, তো এটা যখন আমি কন্ট্রাক্ট করলাম তাহলে পানির পরিমাণটা হচ্ছে কমে যাবে এটা। আর যেটা হচ্ছে রিল্যাক্স যদি করি, তার মানে মাথাটা আমি আরো বড় করে দিলাম, বড় করে দিলে কি ওখান থেকে পাইপ থেকে আরো পানির ফ্লোটা আরো বাড়বে। তাহলে এখানেও এইটা যে ফলোইং হুইচ এজেন্ট কজেস কন্ট্রাকশন অফ মেসেঞ্জিয়াল সেল। মেসেঞ্জিয়াল সেল মনে রাখতে হবে আমাদের যে টিউবিউল গুলা যে আছে, টিউবিউলের ভিতরে ওই নেফ্রনের টিউবিউলের মধ্যে থাকবে হচ্ছে মেসেঞ্জিয়াল সেল। এখন এটা যদি কন্ট্রাক্ট করে তার মানে এটা কি বেশি পরিমাণ স্কুইজ হবে আর কি, স্কুইজ হবে। তাহলে স্কুইজ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে আহ উম, কারা হচ্ছে এখানে মনে রাখতে হবে, কারা হচ্ছে জিএফআর বাড়ায়, সহজ কথায় কারা হচ্ছে জিএফআর বাড়ায়, কারা হচ্ছে জিএফআর কমায়। এই মেকানিজমের উপরে আমাদের ইয়ে করে। কারণ যখনই কন্ট্রাকশন করবে, কন্ট্রাকশন করা মানে কি, কন্ট্রাকশন করা মানে হচ্ছে আমার জিএফআরটাকে হচ্ছে কমায় দেওয়া। আর কন্ট্রাকশন না করা মানে রিল্যাক্সেশন করা মানে হচ্ছে আমার জিএফআরটাকে বাড়ায় দেওয়া। সো এখানে যে অপশনগুলো আছে, এএনপি, ডোপামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন E2, সাইক্লিক এএমপি, প্রোস্টাগ্ল্যান্ডিন F2, এর ভিতরে আমাদের অ্যাট্রিও নাইট্রিউরেটিক পেপটাইড যেটা হচ্ছে রিল্যাক্সেশন করে, রিল্যাক্সেশন করার কারণে আমাদের হচ্ছে জিএফআর বাড়ে, জিএফআরটা বাড়ে। ডোপামিন সেম কাজ, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এটাও সেম কাজ করে, সাইক্লিক এমপি এটাও সেম কাজ করে, যেটা হচ্ছে আমাদের সবগুলো আমার জিএফআর বাড়ায়। প্রোস্টাগ্ল্যান্ডিন F2 যেটা, সেটা হচ্ছে আমাদের জিএফআরটা হচ্ছে কমায় দেয়। তার মানে হচ্ছে জিএফআর কমানো মানে কি, যেটা হলো মানে এখানে হচ্ছে যে ব্লাড প্রেশারটা, এখানে হচ্ছে কিডনির যে ফ্লোটা, ইউরিনের পরিমাণটা, ইউরিনটাকে কনসেন্ট্রেশন করে। তাহলে ইউরিন কনসেন্ট্রেশন করার জন্য যেটা আমাদের মেকানিজম যেটা এর সাথে রিলেটেড, সেটা হলো মেসেঞ্জিয়াল সেল যেটা আছে, মেসেঞ্জিয়াল সেল যখন কন্ট্রাকশন করবে
তখন হচ্ছে রেনাল ব্লাড ফ্লোটা হচ্ছে কমে যাবে। ব্লাড ফ্লো কমে গেলে জিএফআরও কমে যাবে। জিএফআর যদি কমে যায় তাহলে ইউরিনের পরিমাণটা হচ্ছে কমে যাবে। আর যখন এর উল্টা মেকানিজমটা হবে, যখন হচ্ছে মেসেঞ্জার যখন রিল্যাক্স করবে, তখন হচ্ছে কি, তখন হচ্ছে রিল্যাক্স করলে হচ্ছে ব্লাড ফ্লো, রেনাল ব্লাড ফ্লোটা বাড়বে, জিএফআর এর পরিমাণটা বাড়বে, ইউরিনের পরিমাণটা হচ্ছে তখন হচ্ছে বেড়ে যাবে, তাহলে বেশি পরিমাণ ইউরিন তখন এক্সক্রিয়েট হবে। তাহলে এখানে অপশনটা হচ্ছে ই নাম্বারটা, যে এখানে এই টেবিলের মাধ্যমে আমরা এটা খেয়াল রাখতে পারি যে কোনগুলা হচ্ছে মেসেঞ্জার্সকে রিল্যাক্সেশন করে আর কোনগুলা হচ্ছে কন্ট্রাকশন করে। এএনপি, ডোপামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন ই টু, সাইক্লিক এমপি, এগুলো হচ্ছে রিল্যাক্সেশন করে। আর কন্ট্রাকশন করে হচ্ছে এন্ডোথেলিন, অ্যাঞ্জিওটেনসিন 2, ভ্যাসোপ্রেসিন, নরএপিনেফ্রিন, প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, প্লাটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, থ্রম্বোক্সিন এ টু, প্রোস্টাগ্ল্যান্ডিন F2, হিস্টামিন, লিউকোসাইট C4 D4, এইগুলো হচ্ছে মেইনলি কন্ট্রাকশন করে। তার মানে এই কথাটা আমাদের খেয়াল রাখলেই হবে, যদি যখন কন্ট্রাকশন করবে, কন্ট্রাকশন করা মানে হচ্ছে রেনাল ব্লাড ফ্লো কমে যাওয়া। মেসেঞ্জিয়াল সেলের কন্ট্রাকশন মানে রেনাল ব্লাড ফ্লো কমে যাওয়া, রেনাল ব্লাড ফ্লো কমে যাওয়া মানে হচ্ছে জিএফআর কমে যাওয়া, জিএফআর কমে যাওয়া মানে হচ্ছে কিডনির থেকে ইউরিন এক্সক্রিয়েশনটাও হচ্ছে কমে যাওয়া, মানে ইউরিন রিটেনশন হবে হচ্ছে তখন বেশি, এক্সক্রিয়েট হবে কম। আর উল্টা মেকানিজমে যখন হচ্ছে মেসেঞ্জিয়াল সেল রিল্যাক্সেশন হবে, তখন হচ্ছে রেনাল ব্লাড ফ্লো বাড়বে, জিএফআর বাড়বে, ইউরিনের পরিমাণটাও হচ্ছে হচ্ছে বাড়বে। হুইচ ইজ অ্যান্টি নাট্রিউরেটিক হরমোন? অ্যান্টি নাট্রিউরেটিক হরমোন। আর নাট্রিউরেটিক কথাটা মানে কি? নাট্রিউরেটিক মানে হচ্ছে যখন খুব বেশি পরে ইউরিনের পরিমাণটা যখন বেশি থাকবে সেটাকে বলবো নাট্রিউরেটিক। আর অ্যান্টি নাট্রিউরেটিক মানে কি? অ্যান্টি নাট্রিউরেটিক মানে হচ্ছে এটাকে হচ্ছে প্রিভেন্ট করবে, এটাকে হচ্ছে বাধা দিবে বা রেস্ট্রিক্ট করবে। তাহলে এখানে কোনটা আছে? যেমন অ্যান্টি ডায়োরেটিক হরমোন, অ্যান্টি ডায়োরেটিক হরমোনের কাজ কি? অ্যান্টি ডায়োরেটিক হরমোনে হচ্ছে বা ফ্লুইড হচ্ছে রিঅ্যাবজর্পশন করা। এটা আমরা আগে দেখে এসেছি, ফ্লুইড রিঅ্যাবজর্পশন করা অ্যান্টি ডায়োরেটিক হরমোনের কাজ। বা এটা আরেক নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন, এএনপি, অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড, যেটা এটা হচ্ছে আম, বেশি বেশি পরিমাণ ইউরিনের কনসেন্ট্রেশন হচ্ছে বাড়ায় দিবে হচ্ছে এএনপি। অ্যালডোস্টেরনের কাজ কি? অ্যালডোস্টেরনের কাজও কিন্তু হচ্ছে ইউরিনের পরিমাণটা হচ্ছে কমায় দেওয়া, মানে ইউরিন ধরে রাখা। তারপর প্যারাথাইরয়েড হরমোন, আর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। তো এর মধ্যে আমাদের মনে রাখতে হবে যে যে মেইনলি হচ্ছে কাজ করে সেটা হচ্ছে যে অ্যান্টি নাট্রিউরেটিক হরমোন, যেটা অ্যালডোস্টেরন, রেনিন, অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যান্ড ক্যাথেকোলামাইন, এগুলো হচ্ছে অ্যান্টি নাট্রিউরেটিক হরমোন। এটা একদম মানে মনে রাখতে হবে যেগুলো, এগুলো অ্যান্টি নাট্রিউরেটিক হরমোন। আর নাট্রিউরেটিক হরমোন মানেই হচ্ছে যেটা ইউরিনের পরিমাণটা বাড়ায় দিবে। তাহলে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড আমরা যেটাকে বলি এএনপি, অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড, যেটা এএনপি, যেটা হচ্ছে আমাদের যখন ব্লাড ভলিউম, ফ্লুইড ওভারলোড হবে আমাদের বডিতে, ফ্লুইড ওভারলোড, অলরেডি আমাদের বডিতে ফ্লুইডের পরিমাণ বেশি। এখন যেহেতু আমাদের বডিতে এখন ফ্লুইডের পরিমাণ বেশি, এখন তো আমি আর চাইবো না আমাদের বডির হোমিওস্ট্যাসিস মেকানিজম কখনোই আরো হচ্ছে ইউরিন এখানে রিটেনশন করবে না বা রিঅ্যাবজর্পশন করার মধ্যে যাবে না। তখন যেটা করবে, তখন হচ্ছে ওই যে একটু আগে মেসেঞ্জিয়াল সেলের মতো এখানে রিল্যাক্সেশন করবে, রিল্যাক্সেশন করলে তখন ফ্লুইড ওভারলোড আছে, এটা হলো ইউরিনের পরিমাণটা বাড়ায় দিবে, বডির ওভারলোড যে ফ্লুইডটা আছে এটা হচ্ছে এক্সক্রিয়েট হয়ে যাবে। তো এটাকেই বলা হয়েছে হচ্ছে নাট্রিউরেটিক হরমোন। আর অ্যান্টি নাট্রিউরেটিক হরমোন তার মানে হচ্ছে অ্যালডোস্টেরন, রেনিন, অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যান্ড ক্যাথেকোলামাইন যেগুলো আছে, এগুলার কাজই হচ্ছে, ক্যাথেকোলামাইন বলতে বোঝানো হয়েছে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এগুলো হচ্ছে ক্যাথেকোলামাইনের পার্ট। তো অ্যালডোস্টেরন, রেনিন, অ্যাঞ্জিওটেনসিন 2, এগুলো তিনটাই হচ্ছে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজম, মানে ফাইট ফ্লাইট রেসপন্সে আমাদের যখনই আমরা ওরকম সিম্প্যাথেটিক কোনো স্টিমুলেশনে আমরা যাব, তখনই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ইউরিনের পরিমাণটা কিন্তু তখন হচ্ছে কমে যাবে। মানে আমি যখন একটা বাঘ দেখলে দৌড় দিলাম, তখন কিন্তু আমি কখনোই আমার আমার ইউরিনের পরিমাণটা কিন্তু আমি তখনই চাবো না যে তখন আমার ইউরিন গুলা এক্সক্রিয়েট হোক, তখন কিন্তু আমি চাবো যে আমার ইউরিনটা তখন হচ্ছে হোল্ড থাকুক, বা ইউরিন রিটেনশন হোক, বা ইউরিন হচ্ছে রিঅ্যাবজর্ব হোক, বা ইউরিন পরিমাণটা হচ্ছে কমে যাক। সেটাই হচ্ছে অ্যান্টি নাট্রিউরেটিক হরমোন, মানে ইউরিনের পরিমাণটা কমায় দেবে। তো অ্যালডোস্টেরন, রেনিন, অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যান্ড ক্যাথেকোলামাইন, এগুলো হচ্ছে অ্যান্টি নাট্রিউরেটিক হরমোন। আর নাট্রিউরেটিক হরমোন হচ্ছে এএনপি, যেটা হচ্ছে উল্টা। তাহলে আমরা যেখানে দেখি হুইচ অ্যান্টি নাট্রিউরেটিক হরমোন, এখানে কিন্তু আমাদের যেটা সেটা হলো বা যেটা মিনি কাজ করবে সেটা এখানে অ্যালডোস্টেরন যেটা আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। Reabsorption of sodium in thick ascending limb loop of Henle by, okay, reabsorption of sodium reabsorption of thick ascending loop of Henle by active transport, passive transport, co-transport, counter transport, both এনবি আছে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে কি?
অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে যেটা বোঝায় সেটা হচ্ছে এটিপি কোনো একটা ট্রান্সপোর্টেশন হওয়ার জন্য, মানে দেখা যায় ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের এগেইনস্টে যদি যাওয়া লাগে সেক্ষেত্রে আমার হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট বলতে যেটা বোঝানো হয়েছে, আমার যদি একটা পার্মেবল মেমব্রেন থাকে, তো মেমব্রেনের এই পাশে আমার দেখা যায় যে এটা হলো সেলের মধ্যে, এটা হলো সেলের মধ্যে, আর সেলের হচ্ছে আউটসাইডে। আমরা জানি সেলের মধ্যে কোনটার পরিমাণটা হচ্ছে বেশি থাকে। সেলের মধ্যে নর্মালি থাকে হচ্ছে পটাশিয়াম, আর সেলের বাইরে থাকে হচ্ছে নর্মালি হচ্ছে সোডিয়াম। কনসেন্ট্রেশন বেশি থাকে, আর সেলের মধ্যে হচ্ছে পটাশিয়াম থাকে। আচ্ছা, তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে নর্মালি আমার সেলের বাইরে থাকে হচ্ছে সোডিয়াম, আর সেলের ভিতরে, তাহলে আমি সেলের বাইরে অলরেডি সোডিয়াম বেশি, তারপর আমি সেলের ভিতরে যত সোডিয়াম আছে এগুলারে সেলের বাইরে আমি নিয়ে যেতেছি। তাহলে কি আমার হচ্ছে এগেইনস্টে না, কনসেন্ট্রেশনের এগেইনস্টে আমি আরো ঢুকাচ্ছি, আরো সেলের বাইরে পাঠাইতেছি। আবার এগেইনস্টে আমি হচ্ছে পটাশিয়াম সেলের মধ্যে অলরেডি পটাশিয়াম বেশি, আমি আরো পটাশিয়াম সেলের মধ্যে ঢুকাইতেছি। তাহলে এই জমায় এই মেকানিজমটা, সোডিয়াম পটাশিয়াম পাম্প যেটা, এখানে কিন্তু সোডিয়াম পটাশিয়াম পাম্প অ্যাক্টিভ থাকে। হুম। আর এই সোডিয়াম পটাশিয়াম পাম্প এটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে এটিপি মাস লাগবে। আর এটিপি যেখানেই ব্যবহার হবে বা ইউজ হবে, সেক্ষেত্রেই কিন্তু আমি সেখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমি এখানে বলবো। তারপর হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট হবে হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হওয়ার পরে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের থেকে এনার্জিটা গেইন করে প্যাসিভ ট্রান্সপোর্ট হবে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এনার্জি গেইন করে। এটা খেয়াল রাখতে হবে। কো ট্রান্সপোর্ট জিনিসটা কি? কো ট্রান্সপোর্ট মানে হচ্ছে যেমন আমি অনেক সময় বলি কো কথাটা ইউজ করি, মানে যেমন কো অথর বা কো, কো মানে এর সাথে সহযোগী। তাহলে আমি যদি একটা সোডিয়াম সেলের বাইরে বের করি, সোডিয়াম সেল থেকে সেলের বাইরে বের করলাম, সাথে সাথে সোডিয়াম বের হওয়ার সময় যদি একটা ক্লোরাইডও সেলের বাইরে সোডিয়াম এই সোডিয়াম যদি নিয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমি এটাকে বলবো হচ্ছে কো ট্রান্সপোর্ট। মানে এখন দুইটাই কিন্তু একই দিকে হচ্ছে, সোডিয়ামও যেদিকে বের হচ্ছে আর ক্লোরাইডও হচ্ছে যেদিকে বের হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমার কো ট্রান্সপোর্ট। আর কাউন্টার ট্রান্সপোর্ট জিনিসটা কি? কাউন্টার ট্রান্সপোর্ট হচ্ছে একটা যদি সেলের বাইরে বের হয় আর একটা যদি সেলের ভিতরে বের হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। যদি আমার সেলের বাইরে যায়, আর এক্ষেত্রে যদি আমার পটাশিয়াম বা এখানে যদি আমার অন্য কোনো আয়ন বা ইলেকট্রোলাইট যদি আমার সেলের মধ্যে হলাম পটাশিয়াম, সেই পটাশিয়াম যদি আমার সেলের ভিতরে আসে, সেটাই সেই ধরনের ট্রান্সপোর্টটাকে কিন্তু আমি বলবো কাউন্টার ট্রান্সপোর্ট, মানে হচ্ছে এগেইনস্টে। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড অ্যাসেন্ডিং লিম অফ লুপ অফ হেনরিজ যেটা হয়, যেটা আমাদের মেইন মেকানিজম, এখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইড এখানে কো ট্রান্সপোর্টটা হয়। আমরা যদি এখানে দেখি রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম অ্যাসেন্ডিং লুপ অফ হেনরি, যেমন এই যে মেকানিজম সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড, এখানে কিন্তু আমাদের কো ট্রান্সপোর্ট, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কো ট্রান্সপোর্ট, হ্যাঁ। তাহলে অ্যান্সার হবে হচ্ছে সি, কো ট্রান্সপোর্ট। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্স ইন প্লাজমা ইন দ্য মেজর ফ্যাক্টর দ্যাট কন্ট্রিবিউটস টু দ্য প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার? আচ্ছা, কলয়েডাল অসমোটিক প্রেশার মানে কি? প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার আমরা জানি এখানে দুইটা টার্ম আমরা ইউজ করবো, একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার, একটা হচ্ছে অসমোটিক প্রেশার। হাইড্রোস্ট্যাটিক প্রেশার হচ্ছে নর্মালি আমাদের কোনো একটা যখন একটা আর্টারি, আমরা যদি আর্টারি দেখি, আর্টারির ভিতর থেকে যখন ব্লাড পাস করে, তখন এই একটা ব্লাড একটা হার্টে, তো আমরা জানি লেফট ভেন্ট্রিকল থেকে যখন ব্লাড গুলা যখন হচ্ছে পাম্প স্টার্ট করে, তখন এই যে একটা প্রেসারের কারণে এই ব্লাড গুলা তো এই দেয়ালের মধ্যে একটা সম্পূর্ণ একটা প্রেসার দেয়, এই দেয়ালের মধ্যে একটা প্রেসার দেয়। এই যে প্রেসারটা, মানে আমাদের যে সিস্টোলিক ব্লাড প্রেসার যেটার জন্য হয় লেফট ভেন্ট্রিকুলার পাম্পের থেকে ক্রিয়েট হয়, তখন এই যে একটা প্রেসারের কারণে আমরা যদি এখানে একটা যদি ছিদ্র করি, একটা ছোট ক্যাপিলারি থাকে বা ছিদ্র থাকে, তাহলে কি এখান থেকে ব্লাড গুলা বের হয়ে যাবে না? বাইরের ব্লাড গুলা বাইরের ইন্টেস্টিনাল যে স্পেস আছে এখানে তো চলে আসবে। তো এইখানে চলে আসার যে প্রেসার দিয়ে এটাকে বাইরের দিকে ঠেলে দিবে, এটাই হচ্ছে আমরা হাইড্রোস্ট্যাটিক প্রেসার। হাইড্রোস্ট্যাটিক প্রেসার। আর এখানে আরেকটা টার্ম আমাদের খেয়াল রাখতে হবে, এটা অসমোটিক প্রেসার কি তাহলে? অসমোটিক প্রেসার হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার উল্টা। যে আমাদের অসমোসিস একটা প্রক্রিয়া আমরা ছোটবেলায় পড়ছি নাইন টেনে বা ওখান থেকে প্রথম পড়া শুরু করছিলাম, অসমোসিস। আচ্ছা, অসমোসিস জিনিসটা হচ্ছে যে
কোনো কিছু হচ্ছে নিজের দিকে হচ্ছে টেনে নেওয়া, যেমন গ্লুকোজ বা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা প্রোটিন, যাই হোক, এইগুলার একটা টেন্ডেন্সি হচ্ছে নিজের দিকে হচ্ছে টানা। যখন আমাদের ব্লাড ভেসেল যেগুলো আছে, তো ব্লাড ভেসেলের ভিতরে আমার যদি প্রোটিন অথবা হচ্ছে সোডিয়াম ইলেকট্রোলাইটস যেগুলো থাকে, অথবা গ্লুকোজ, এইগুলা যখন বেশি থাকবে তখন এইগুলার একটা টেন্ডেন্সি হচ্ছে আমার কি, যে আমার ইন্টারস্টিশিয়াল স্পেসে যে ফ্লুইডটা আছে, এই ফ্লুইডটাকে আবার হচ্ছে ভেসেলের মধ্যে নিয়ে আসা। এইটাকে বলা হয় হচ্ছে অসমোটিক প্রেশার। তাহলে হাইড্রোস্ট্যাটিক প্রেশার যেখানে আমার হচ্ছে ব্লাডটাকে হচ্ছে আহ, মানে আমার পুশ করে দিতেছে যে ব্লাড ভেসেলের বাইরে, সেটাকে বলবো হাইড্রোস্ট্যাটিক। আর অসমোটিক প্রেশারটা আমাকে বলবো যেটা হচ্ছে যে প্রেশারের কারণে আবার হচ্ছে ব্লাডের যে ফ্লুইডটা আবার হচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে নিয়ে আসতেছে, এই প্রেশারটা। তো আমাদের ব্লাড ভেসেলের ভিতরে ব্লাডটাকে কন্টিনিউয়াসলি ফ্লো করার জন্য আমার কিন্তু এই দুইটার একটা ব্যালেন্স সবসময় রাখবে, হাইড্রোস্ট্যাটিক প্রেশারও একটা ব্যালেন্স রাখতে হবে এবং অসমোটিক প্রেশারেরও একটা ব্যালেন্স রাখতে হবে। এই ব্যালেন্সটা যদি ঠিক মতো না করতে পারি তাহলে কিন্তু আমাদের দেখা যায় তখন কি হয়, তখন দেখা যায় আমাদের অনেক ধরনের সময় দেখা যায় পেশেন্টের হচ্ছে আহ পেট ফুলে গেছে, বা পেশেন্টের হচ্ছে মুখে পানি পানি জমছে বা পায়ে পানি জমছে। এই জিনিসটা হচ্ছে কখন হয়, যখন এই হাইড্রোস্ট্যাটিক প্রেশারের পরিমাণটা হচ্ছে যখন বেশি বেড়ে যায়, বাট এর এগেনস্টে অসমোটিক প্রেশার যখন কমে যায়, তখন কিন্তু এই ফ্লুইডটার কিন্তু আমার ব্লাড ভেসেলের মধ্যে কিন্তু ব্যাক করতে পারে না। তো সেটাকে এই কারণে তখন হচ্ছে এই বিভিন্ন অর্গানগুলোতে তখন ওই যে যে ব্লাডের যে ফ্লুইড গুলা এগুলো হচ্ছে স্টোরেজ হওয়া শুরু করে। তো তখন দেখা যায় আমাদের ট্রিটমেন্ট হিসেবে আমরা ল্যাসিক্স বা মানে আমরা ডায়েটিক্স যে আমরা ইউজ করি, তখন এর মাধ্যমে হচ্ছে আমাদের যে এক্সট্রা যে ফ্লুইড গুলো আছে এগুলো বডি থেকে এক্সক্রিট করি। আচ্ছা, এখন এখানে যে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্স ইন প্লাজমা ইজ দ্য মেজর ফ্যাক্টর দ্যাট কন্ট্রিবিউটস টু প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার। এই যে প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার, আমি আগেই বললাম প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশারের জন্য মানে ব্লাড ভেসেলের মধ্যে ফ্লুইডটাকে টেনে আনবে, এর জন্য মেইন ভূমিকা আছে হচ্ছে প্রোটিনের, সোডিয়াম পটাশিয়াম গ্লুকোজ, এগুলো হচ্ছে এগুলো সবগুলোই লাগে। তো বেশি ভূমিকা যেটা সেখানে অপশনের মধ্যে যেমন আছে অ্যালবুমিন, ক্লোরাইড, গ্লুকোজ, পটাশিয়াম, সোডিয়াম, অলমোস্ট সব থেকে সবগুলাই টুকটাক থাকা ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে বেশি হচ্ছে প্রোটিন। প্রায় 80% পার্সেন্টেজ হিসাবে 70 to 80% হচ্ছে আমার ইয়াটা অসমোটিক প্রেশার মেনটেন করে হচ্ছে প্রোটিন। তার মানে এখানে প্রোটিন হচ্ছে অ্যালবুমিন। এখানে অ্যান্সার হবে হচ্ছে 1 নাম্বারটা অ্যালবুমিন। So those molecules in the ion that fail to pass through the process of the capillary, সেখানে এক্সপ্লানেশন এটা দেয়া আছে যে মেইনলি কলোয়েডাল অসমোটিক প্রেশারটা মনিটর হয় হচ্ছে আমার প্রোটিনের মাধ্যমে। প্রোটিন হচ্ছে এখানে অ্যালবুমিন। আচ্ছা, কিডনি রিসিভ হোয়াট পার্সেন্টেজ অফ কার্ডিয়াক আউটপুট। নর্মাল একটা এমসিকিউ, যে কিডনি হচ্ছে কার্ডিয়াক আউটপুটের কত পার্সেন্ট হচ্ছে কিডনি এটা রিসিভ করে। নর্মালি অ্যান্সার হচ্ছে এটা 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 আমাদের মনে রাখতে হবে একটা নিউমেরিক্যাল ভ্যালু, যেটা হচ্ছে অনেক কোনো নিউমেরিক্যাল ভ্যালু অনেক সময় এগুলা ট্রু ফলসে বেশি পাওয়া যায়, কিন্তু অনেক সময় দেখা যায় খুব কমন যেগুলা, যেমন কিছু কিছু নিউমেরিক্যাল ভ্যালু থাকে, ব্লাড পিএইচ বা আদার্স, এগুলা কিন্তু আমাদের ওই যে কোনো দিয়াতে এসবি এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তাই এখানে কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো কিডনি রিসিভ হচ্ছে 20 to 25% হচ্ছে কার্ডিয়াক আউটপুট কিডনি রিসিভ করে আর কি। এটা এটা আমাদের মনে রাখতে হবে যে কিডনি নর্মালি রিসিভ 20 to 25% অফ টোটাল কার্ডিয়াক আউটপুট। গ্লোমেরুলার ফিল্ড জিএফআর ইজ দ্য অ্যামাউন্ট অফ ফ্লুইড। জিএফআর বলতে কি বোঝায়, এটা আমাদের এখানে একটা কোশ্চেন থাকতে পারে। জিএফআর এর যে ডেফিনিশনটা, অ্যামাউন্ট অফ ফিল্টার প্রডিউস ফ্রম দ্য ব্লাড পার ইউনিট টাইম। GFR in non-pregnant individual is 90 to 120 ml per minute, 1.73 meter square for the surface area, and about 180 liter of the filtrate is produced each day. তো এখানে কয়েকটা এমসিকিউ এখানে থাকতে পারে। নন প্রেগনেন্টের ক্ষেত্রে 90 to 120 ml per minute এবং হচ্ছে 180 লিটার ফিল্টারেট প্রডিউস বাই ইচ ডে জিএফআর। Filtration fraction is the proportion of the renal plasma flow that gets filtered through the glomerulus, and in a normal individual is approximately 20%.
ফিল্ট্রেশন ফ্র্যাকশন কত? ফিল্ট্রেশন ফ্র্যাকশন মানে এটার একটা আমরা রেশিও যদি করি যে 100%-এর ভিতরে এটা কত পার্সেন্ট হচ্ছে ফিল্ট্রেশনটা রেশিও হতেছে, মানে পার্সেন্টেজ আকার, সেটা হচ্ছে 20%। আর গ্লোমেরুলার ফিল্টার নর্মালি কন্টেন্ট নো ব্লাড সেল, প্লাটিলেট, ভার্চুয়ালি নো প্রোটিন। একটা একটা নর্মাল কিডনি, মানে নর্মাল কিডনির যে ফিল্টার মানে জিএফআর, যেটা মানে জিএফ হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, মানে গ্লোমেরুলার যে ফিল্টারটা আমি পাবো সেটার মধ্যে কোনো ধরনের ব্লাড সেল কিন্তু অ্যাবসেন্ট থাকবে, প্লাটিলেট অ্যাবসেন্ট থাকবে, এবং কোনো প্রোটিন কিন্তু সেখানে নর্মালি অ্যাবসেন্ট থাকবে, মানে এগুলোর পার্সেন্টেজ কিন্তু জিরো থাকবে। আদার সাবস্টেন্সে কিছু কিছু পার্সেন্টেজ থাকতে পারে, কিন্তু এইগুলোর পার্সেন্টেজ কিন্তু নর্মাল, যেটা হচ্ছে কোনো মানে হেলদি কিডনির ক্ষেত্রে এটা কিন্তু এর পরিমাণগুলো কিন্তু হচ্ছে জিরো থাকবে। সো কিডনি রিসিভ এখানে হবে 20 to 25%, 25%। বাফার প্রেজেন্ট ইন সিএসএফ, এখন এটা বডি ফ্লুইডের একটা কোশ্চেন এখানে অ্যাড করা যায় যে বাফার সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের ভিতরে হচ্ছে কোন বাফারটা হচ্ছে পাওয়া যায়। এটা নর্মালি এটা ইয়া করতে হবে, এটা এই অ্যান্সারটা আসলে মুখস্থই রাখতে হবে, যে সিএসএফ এর ভিতরে হচ্ছে যেমন আছে এখানে আছে অ্যামোনিয়াম বাফার, প্রোটিন বাফার, হিমোগ্লোবিন বাফার, হাইড্রোক্সিল অ্যাপাটাইট বাফার আর বাইকার্বনেট বাফার। তো আমাদের বডির বেশিরভাগ মেকানিজমই কিন্তু আমরা হচ্ছে বাইকার্বনেট যে বাফারটা আছে এটা কিন্তু আমাদের সব অ্যাসিড বেস যে মেনটেন করে, এখানে কিন্তু বাইকার্বনেট বাফারটা সবসময় সবগুলাতেই কিন্তু মেনটেন করবে। তো এখানেও কিন্তু আমাদের বাফার সিএসএফ হচ্ছে বাইকার্বনেট থাকে, আর এখানে ফসফেটও থাকে, বাট বাইকার্বনেটটাই কিন্তু আমাদের মেইন বাফার হিসেবে এখানে মেইন ভূমিকা। আচ্ছা, তারপরে কোশ্চেন, হুইচ হরমোন রেগুলেটস রিঅ্যাবজর্পশন অফ সাবস্টেন্স ফ্রম দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল দ্য কিডনি। তাহলে এখানে হুইচ হরমোন রেগুলেটস রিঅ্যাবজর্পশন অফ সাবস্টেন্স ফ্রম দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল অফ কিডনি। অ্যান্সার অ্যালডোস্টেরন, অ্যাঞ্জিওটেনসিন 1, প্যারাথরমোন, অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড, ভ্যাসোপ্রেসিন। তাহলে মেইনলি হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে কোন ইয়াটা হচ্ছে এখানে বেশি কাজ করবে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে কিন্তু আমাদের দেখা যায় যে বেশিরভাগ এইখানে বেশিরভাগ যেমন হরমোনগুলা কিন্তু কাজ করে হচ্ছে কালেক্টিং টিউবিউল, কালেক্টিং ডাক্ট। তো অনেক সময় দেখা যায় যে না বুঝে যদি অনেক সময় কালেক্টিং টিউবিউল, কালেক্টিং অ্যান্সার দেয়, অনেক সময় হয়ে যায়। কিন্তু কিছু কিছুর ক্ষেত্রে স্পেসিফিক দুইটা ইয়ার ক্ষেত্রেই কিন্তু হচ্ছে এখানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলটা হচ্ছে এখানে কাজ করবে। তো সেটা এখানে একটা হচ্ছে অ্যান্সার হবে এখানে। যেমন অ্যালডোস্টেরন, অ্যাঞ্জিওটেনসিন 1, অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড, ভ্যাসোপ্রেসিন, এগুলো অলমোস্ট সবই হচ্ছে কালেক্টিং টিউবিউল, কালেক্টিং ডাক্টের কাজ করে। প্যারাথরমোন যেটা, এই প্যারাথরমোনটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে পরে হচ্ছে কাজ করবে। তাহলে আমরা যদি এখানে এই চারটা মনে রাখার চেষ্টা করি, যেমন এখানে হরমোন আছে অ্যালডোস্টেরন, অ্যাঞ্জিওটেনসিন 2, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড, প্যারাথাইরয়েড হরমোন। এর মধ্যে অ্যালডোস্টেরন যেমন কালেক্টিং টিউবিউল, কালেক্টিং ডাক্ট, অ্যাঞ্জিওটেনসিন 2 এটা কিন্তু কালেক্টিং টিউবিউল, কালেক্টিং ডাক্ট কিন্তু আছে, সাথে কিন্তু প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ঠিক অ্যাসেন্ডিং লিপ, লুপ অফ হেনলি, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, কালেক্টিং টিউবিউল, কালেক্টিং ডাক্ট, অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড, কালেক্টিং টিউবিউল, কালেক্টিং ডাক্ট, প্যারাথাইরয়েড হরমোন, এটাও কিন্তু হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি কাজ করে। দুইটা হরমোন আমাদের অ্যাঞ্জিওটেনসিন 2 আর প্যারাথাইরয়েড হরমোন, এই দুইটা কিন্তু আমাদের কিন্তু প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে এটার কিন্তু অ্যাকশন, এটার সাইট অফ অ্যাকশন হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে। তো এর মধ্যে আবার দুইটা থেকে আমরা দুইটা ডিফারেন্সিয়েট কিভাবে করবো, যেমন প্যারাথাইরয়েড হরমোন সেটা কাজ করবে কিন্তু আমাদের ক্যালসিয়াম আর ফসফেট এর রেগুলেশনে। ক্যালসিয়াম প্যারাথাইরয়েড ক্যালসিয়াম আর ফসফেট রেগুলেশনে কাজ করবে। আর অ্যাঞ্জিওটেনসিন 2 কিন্তু আমার সোডিয়াম ক্লোরাইড, ওয়াটার রিঅ্যাবজর্পশন, হাইড্রোজেন সিক্রেশন এইগুলোর ক্ষেত্রে কাজ করবে। এই দুইটার হচ্ছে ডিফারেন্স। আর বাদ বাকি যা আছে যে হরমোনগুলা, সেগুলো তো একটু আগে বললাম, যেগুলা কালেক্টিং টিউবিউল বা কালেক্টিং ডাক্ট যদি আমরা এখানে সবগুলোর ক্ষেত্রে বলে দিই, অনেক সময় যদি না মনে থাকে তাও যদি অপশনে কালেক্টিং টিউবিউল বা কালেক্টিং ডাক্ট দেখে অ্যান্সার করে দিই, সেটাও কিন্তু এখানে হয়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু অ্যাঞ্জিওটেনসিন 2 আর প্যারাথাইরয়েড এগুলো কিন্তু প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে কাজ করবে। তাহলে এখানে প্যারাথরমোন যেটা রেগুলার ডিএফজি সাবস্টেন্স, এটা হলো প্যারাথরমোন। কিডনি হ্যাজ সাব এন্ডোক্রাইন ফাংশন, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ফ্রম দ্য সেলস। আর প্রোস্টাগ্ল্যান্ডিন মানে মেইনলি হচ্ছে এখানে কোশ্চেনটা প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস হয় ফ্রম কোন সেল থেকে? গ্রানুলার সেল, মাকুলা ডেন্সা, সেলস অফ গ্লোমেরুলাই, এপিথেলিয়াল সেল, প্যারাইটাল লেয়ার। সো প্রোস্টাগ্ল্যান্ডিন
প্রোস্টাগ্ল্যান্ডিনের মেইনলি কাজ কি? প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ কিন্তু এএনপির মতো একটা কাজ করে, যেটা হলো জিএফআর এর পরিমাণটা কিন্তু বাড়ায় দেয় প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে গ্রানুলার সেল, ম্যাকুলা ডেন্সা, সেলস অফ গ্লোমেরুলাই। অ্যান্সার কিন্তু হবে এখানে, অ্যান্সার কিন্তু হবে সেলস অফ গ্লোমেরুলাই, যেটা হচ্ছে হিসেবে কাজ করে। যেমন এখানে এন্ডোক্রাইন ফাংশন, এন্ডোক্রাইন ফাংশন যেটা আমরা ফর্মেশন অফ এরিথ্রোপয়েটিন ইন হাইপক্সিয়া, এই সিক্রেটস হচ্ছে রেনিন এনজিওটেনসিনকে রেনিন এনজিওটেনসিন 1 এ কনভার্ট করে, যেগুলো আগে এগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, এখানে যে কোনো কোশ্চেন এখান থেকে আসার মতো, প্রত্যেকটা লাইনে এক একটা কোশ্চেন এখানে। ফর্মেশন অফ অ্যাক্টিভ ফর্ম অন ভিটামিন ডি, ভিটামিন ডি এর ফুল মিনিংটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, 120 ডাইহাইড্রক্সিকোলেক্যালসিফেরল। It produce prostaglandin, G2 prostaglandin E2 synthesize the glomerul, mainly হচ্ছে synthesis glomeruli of intestinal cell of medulla. Prostaglandin causes vasodilation and increased renal blood flow. এখানে এখানে প্রত্যেকটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হুইচ ইজ টিউবুলার ফাংশন টেস্ট অফ কিডনি। আচ্ছা, অনেক সময় এরকম একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, হুইচ ইজ ফাংশন টেস্ট অফ টিউবুলার ফাংশন টেস্ট। এখন এখানে দুই ধরনের কথা আছে, অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই। এখন ফাংশন অফ কিডনি দেখেই কিন্তু আমরা মনে করি যে এটার অ্যান্সার কিন্তু ফাংশন অফ কিডনি আমরা দিয়ে দিই, কিন্তু আসলে কিন্তু না, এখানে কিন্তু টিউবুলার ফাংশন অফ কিডনি এখানে। তো এটার অ্যান্সার যেমন আছে, টেস্ট ফর দ্য বিটা টু ম্যাক্রোগ্লোবিলিন ইন দ্য ইউরিন, টেস্ট ফর দ্য আলফা টু ম্যাক্রোগ্লোবিলিন ইন দ্য ইউরিন, ব্লাড ইউরিয়া, সেরাম ক্রিয়েটিনিন, ডিটেকশন অফ প্রোটিন ইন ইউরিন। ডিটেকশন অফ প্রোটিন ইন ইউরিন এটা কিন্তু মেইনলি হচ্ছে এমনি নর্মাল হচ্ছে কিডনির যেটা ফাংশন। সেরাম ক্রিয়েটিনিন, এগুলো আমরা যদি এই যে ক্রিয়েটিনিন নিয়ে প্রথম আমাদের একটা এমসিকিউ ছিল, সেখানে আমরা কথা বলছিলাম যে ক্রিয়েটিনিন টেস্টের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো কিডনি ডায়াগনোসিস করতে পারি। সেটা ব্লাড ইউরিয়া, ব্লাড ইউরিয়ার মাধ্যমে ইউরিয়া আমরা টেস্ট করে দেখি যে ব্লাড ইউরিয়ার পরিমাণটা, ব্লাডে কি পরিমাণ ইউরিয়া আছে, কারণ কোনো কিডনি ডিজিজের সাথে রিলেশন হইলে বা কিডনি ডিজিজ যদি হয়, সেখানে কিন্তু ব্লাডে ইউরিয়ার পরিমাণটা হচ্ছে বেড়ে যাওয়ার চান্স থাকে। টেস্ট ফর আলফা টু মাইক্রোগ্লোবিউলিন ইন দ্য ইউরিন। আচ্ছা, আলফা টু মাইক্রোগ্লোবিউলিন ইন দ্য ইউরিন এটা কিন্তু হচ্ছে টিউবুলার ফাংশন টেস্ট। টিউবুলার ফাংশন মানে নেফ্রনের যে টিউবিউল গুলো আছে আছে, যেমন প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, অ্যাসেন্ডিং লিম্ব বা ব্লু হেভেন, এইগুলার টেস্ট কিন্তু হচ্ছে আলফা টু মাইক্রোগ্লোবিউলিন। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বারটা, সঠিক অ্যান্সার হবে হচ্ছে বি, টেস্ট ফর দ্য আলফা টু মাইক্রোগ্লোবিউলিন ইন দ্য ইউরিন। এখানে একটা ছক আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ছক। রেনাল ফাংশন টেস্টের জন্য কি আছে, যেমন গ্লোমেরুলার ফিল্ট্রেশন ফাংশন টেস্ট, গ্লোমেরুলার ফিল্ট্রেশন ফাংশন টেস্ট আর টিউবুলার ফাংশন টেস্ট। টিউবুলার ফাংশন টেস্টের ভিতরে যেগুলো আছে, যেমন ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট, অ্যাসিড লোড টেস্ট, অসমোলারিটি মেজারমেন্ট, টেস্ট ফর দ্য আলফা টু বিটা টু মাইক্রোগ্লোবুলিন ইন দ্য ইউরিন, ডিটেকশন অফ গ্লুকোজ ইন দ্য ইউরিন, এগুলো কিন্তু টিউবুলার ফাংশন টেস্ট। এটা আমাদের কনফিউজ করার জন্য কিন্তু এই কোশ্চেনটা হচ্ছে করবে। আর এখানে রেনাল ফাংশনের ভিতরে আছে কিন্তু নর্মালি যেগুলো আমরা রেনাল ফাংশনের হিসেবে আমরা দেখি, যেমন ইনুলিন, ম্যানিটোল, এগুলো দিয়েও কিন্তু কোশ্চেন থাকে যে রেনাল গ্লোমেরুলার ফিল্ট্রেশন বা রেনাল ফাংশন টেস্টের মধ্যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন টেস্ট কোনগুলা, ইউরিন, জিজিএফআর, ইউরিয়া, সেরাম ক্রিয়েটিনিন, এগুলা। তাহলে এটা কিন্তু আমাদের আহ খেয়াল রাখতে হবে কোশ্চেন আসার মতো একটা জায়গা, যে টিউবুলার টিউবুলার ফাংশন টেস্টটা এখানে দিবেই হচ্ছে এখানে আমাদের কনফিউজ করার জন্য। তাহলে এখানে মনে রাখতে হবে আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন ফাংশন কোনটা, টিউবুলার ফাংশন টেস্ট হচ্ছে কোনটা। তাহলে এখানে অপশনের অ্যান্সার হবে হচ্ছে, বাকি যেগুলো আছে এগুলা হচ্ছে যেগুলো গ্লোমেরুলার ফিল্ট্রেশন ফাংশন টেস্ট। আর বি নাম্বারটা হচ্ছে এটা টিউবুলার ফাংশন কিডনি। ঠিক আছে, তাহলে আমাদের আজকের টপিক্সে মোটামুটি আমাদের যে ইম্পর্টেন্ট এই রেনাল চ্যাপ্টার থেকে যখন কোনো কোশ্চেন আসবে, রেনাল এই টপিকস গুলা থেকেই অলমোস্ট হচ্ছে বেসিক কোশ্চেন গুলা হচ্ছে মেনলি করা হয়। যেখানে কিন্তু এফসিপিএস বা এমএস এর কোশ্চেনে কিন্তু এখন ওই যে মুখস্থ কোশ্চেনের থেকে কিন্তু বেশি কোশ্চেনের উপর প্রায়োরিটি দেয়, যেগুলো হচ্ছে এরকম বেসিক। আমরা যদি নর্মাল মেকানিজম জানি, মেকানিজম বুঝি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার করা কিন্তু সহজ, কিন্তু এখানে মুখস্থ করার কিন্তু কিছু নাই। কিন্তু যত আমরা চেষ্টা করবো যে না বুঝে যদি মুখস্থ করার ট্রাই করি, সেটা কিন্তু আমাদের জন্য হচ্ছে তখন ওই যে কনফিউজ হয়ে যাবো। কনফিউজ হলে কি স্টিমুলেশন করলো, কি ইনহিবিশন করলো, তখন কিন্তু এটা নিয়ে আমাদের কনফিউজ হলো, তখন কিন্তু এখানে কিন্তু ভুল হবে। সেই জিনিসগুলো আমাদের হচ্ছে খেয়াল রাখতে হবে।